হুম। এতে অরুর অসন্তুষ্টি দ্বিগুণ হলো বলে। তবে শেয়ানা মস্তিষ্ক খাটিয়ে ভেবেচিন্তে শেষমেশ ছ্যাদ করে ওঠে না। এই সময় বুদ্ধিমান লোকেরা নিজেকে শান্ত রাখে, সেও শান্ত হাবভাবে ভীষণ রকমের নরম গলায় শুধায়। চট্টগ্রাম খুব সুন্দর, তাই না? তন্ময়ের দক্ষ মস্তিষ্ক মুহূর্তে লক্ষ্য করল অরুর কণ্ঠের পরিবর্তন। কিছুক্ষণ পূর্বের কণ্ঠ ছিল এক ঝাঁক তিক্ততা, এখনকার কণ্ঠে মধু ঝরে ঝরে পড়ছে, বিড়াল মাছের মতন ছটফট করছে। তন্ময় অন্য পাশে ঘুরে ফাইল দেখার ভান ধরল। তার নির্লিপ্ততা এ যাত্রায় ভাঙতে শুরু করলো। ঠোঁটে ঠোঁট চেপে হাসিটুকু গিলে ফেললো সযত্নে। অরু ঘুরে ফিরে উড়নচণ্ডী রূপে সম্মুখে এসে দাঁড়ালো। মাথাটা বেঁকিয়ে চোখ তুলেছে, ফের জানতে চাইলো। সুন্দর, তাই না? তন্ময়ের ভাবান্তর হলো না বুঝি? সে নির্বিকার চূড়ান্তে গিয়ে এবার ছোট করে বলল। হুম। অরুর উত্তলতা এতে মোটেও দমানো গেল না। আমি কখনো যাইনি, একটু গিয়ে ঘুরে আসতে পারলে মন্দ হতো না, তাই না? তন্ময় ভ্রুদয় কুঁচকে বসলো, মস্তিষ্ক বাতি জ্বলল যেন। এই মুহূর্তে সে স্পষ্ট খেয়াল করলো অরুর আকার ইঙ্গিত কোন নদীতে ছুটছে, ও ঠিক কোন নদীর মাঝে নজর ফেলছে তাও কিঞ্চিত আন্দাজ করতে পেরেছে। তন্ময় স্তম্ভিত গলায় কোনো মতে বলল। হুম। অরুর চোখে মুখে প্রত্যাশা। ভাবছিলাম এবার ঘুরে আসবো। কি? অরু নিপুণ দৃষ্টি ফেলে চটপটে ভঙ্গিতে শুধালো। আপনার সঙ্গে নেবেন আমায়? তন্ময় বাকরুদ্ধ চমকিত চোখে চাইল। হৃৎপিণ্ড উথাল পাতাল সমুদ্রের ন্যায় কয়েক দফাতে লাফালো, তারপর পরপর শান্ত হলো পরন্ত স্থির নদীর মতো। অরুর ভোলা ভালা সরল মুখখানিতে দৃষ্টি রেখে প্রশ্ন ছুড়ল। কি বললি? অরু খানিক গুটিয়ে এলো। সঙ্গে যেতাম। সঙ্গে গিয়ে? অরুর হেলদোল হলো না। একটু ঘুরবো। তন্ময় বিরক্ত হওয়ার প্রয়াস করলো, চোখে মুখে গাম্ভীর্যতা আনতে চেয়ে বলল। আমি কি ঘুরতে যাচ্ছি? অরুর কণ্ঠ মিনমিনে শোনালো। আপনি কাজ কি সারাদিন করবেন? যতক্ষণ করবেন ততক্ষণ আমি হোটেলেই থাকবো। আপনি ফিরলে একটু না হয় ঘুরবো। তন্ময় অশান্ত ভঙ্গিতে অন্যদিকে ছুটলো। অরু পিছু পিছু চলে এলো, একই প্রশ্ন বারংবার করে মাথাটা খেতে লাগলো। শেষমেশ চোখ মুখ বুজে বলল। আমি কি ঘুরতে যাচ্ছি? বারবার পারমিশন নিতে পারলে যেতে পারবি। অরুণ নিভু নিভু চোখ জোড়া জলজল করে উঠল, উত্তেজনায় ধরফরিয়ে উঠল বুকের ভেতরটা। অবিশ্বাস্য গলায় বলল। সত্যি? চাচু পারমিশন দিলে যেতে পারবো? পরে আবার অস্বীকার করে বসবেন না তো তন্ময় ভাই? আমি এক্ষুনি যাচ্ছি। চাচুর পারমিশন পাওয়া এক চুটকির ব্যাপার। অরু এক দৌড়ে বেরিয়ে গেল। তন্ময়ের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বিছানায় গা ছেড়ে বসলো, নিজ ভাবনায় বিভোর হলো। অরুকে নেয়া কি ঠিক হবে? পাংচুয়াল কোনো টুইস্ট না হয়ে যায় আবার। সে আজকাল আর নিজেকে ভরসা করতে পারছে না, যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখছে। অরুর সঙ্গে একত্রে নিরিবিলি সময় কাটানোর ভাবার সাহস করে না। কথায় আছে, নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি হয়, বিপরীত চরিত্রের প্রতি মহব্বত দ্বিগুণ আসে। আর তার বেলাতে দুটোই খাপে খাপে মিলে গেল। আশ্চর্য! মোস্তফা সাহেব মাত্রই ফিরলেন অফিস থেকে। তার আবার আজকাল কাজের চাপ। নতুন শিপমেন্ট এসেছে গোডাউনে। সব কাজ কি আর ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট দিয়ে করানো যায়? নিজেকেও খাটতে হয়। ক্লান্ত দিন শেষে বাড়ি ফিরেই লিভিং রুমে বসেন। জবেদা বেগম ঠান্ডা লেবু শরবত হাতে এলেন, ডেকেই গ্লাস ধরিয়ে বলেন। ফ্রেশ হয়ে নাও, ভালো লাগবে। মোস্তফা সাহেব উদাসীন গলায় বলেন। তা না হয় নিলাম। নিলাম নয়, নেব। অগত্যা শরবতটুকু গিলে উঠে দাঁড়ান মোস্তফা সাহেব। সেই মুহূর্তে অরু উপস্থিত হয় ঝড়ের গতিতে। তন্ময় দোতলায় দাঁড়িয়ে নিপুণ দৃষ্টিতে সবটাই দেখতে প্রস্তুত। অরু এক পলক দেরি না করে জানায়। চট্টগ্রামে ঘুরতে চাই, সেখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে চাই। আমার ওইগুলো দেখার জন্যে না এই চোখ জোড়া অধীর আগ্রহে তৃষ্ণার্ত হয়ে আছে। বেকুব বনে গেল মোস্তফা সাহেব। আচ্ছা না হয় গেলে আচ্ছা তা না হয় গেলে সবার সাথে কথাবার্তা বলে দুটো দিন বের করে সকলে মিলেমিশে যাব। অরু বিব্রত হলো খানিক, তবুও সরল গলায় বলে গেল। আমি কাল যেতে চাই। মোস্তফা সাহেব আশ্চর্য হয়ে বলতে নিলেন, কালকে নিয়ে যাব। বাকিটুকু গলায় আটকে গেল। কাল তো তার গুণধর পুত্র চট্টগ্রাম যাবে। অরু কি তার সাথে যাচ্ছে? ভেবাচাকা খেয়ে সে মাথা তুলতেই ছেলেকে দেখলেন, খবিসটা হাসছে। দেখেছো কাণ্ড, ছেলে লাজ লজ্জা নেই বললেই চলে। যাকে বোনের নজরে দেখে না তার সাথে কিসের ঘুরতে যেতে চাওয়া? নির্লজ্জ ছেলে একটা। কোনো ঘোরাফেরা হবে না। বিদ্রোহী কণ্ঠে মোস্তফা সাহেব সাফ সাফ দ্বিমত করে মুখ খুলবেন। মুহূর্তে আনোয়ার সাহেব লিভিং রুমে আসতে নিয়ে বলেন। তন্ময় তো যাবে কাল চট্টগ্রাম, ওর ঘুরে এসো। শোনো, ভাইয়াকে আবার জ্বালিও না। কাজ করে ফ্রি হয়ে ঘুরতে নেবে, সে পর্যন্ত ভদ্র থাকবে, যা বলে শুনবে।
পারমিশন পেয়ে ওর হৃদয় আনন্দে উচ্ছ্বাসে পরিপূর্ণ। অন্যদিকে মোস্তফা সাহেব ভোতা মুখে ছেলের দুর্লভ হাসিটুকু কোনো মতে সহ্য করে বলেন, এই ছেলে, তোমার সাথে কথা আছে, বাগানে আসো। চাঁদবিহীন মেঘহীন আধারে আসমানটা মাথার উপরে, জমিনে সবুজ শীতল ঘাস, সরি চারিদিকে অহরহ ফুলের লালিত্য। বাগানে দাঁড়িয়ে বাল্বের সাদা আলোতে নিজের গম্ভীর মুখ প্রদর্শন করে মোস্তফা সাহেব থমথমে গলায় ছেলের উদ্দেশ্যে বললেন, বাবা, এখানে একটুখানি বসো, সুখ দুঃখের আলাপ করি। তার কাঠিন্যতা তন্ময় দেখল না, অবুঝের মতন শুধু মাথা দোলালো। একজন ভদ্র ও সভ্য সন্তানের ন্যায় পার্শ্ববর্তী চেয়ারে বসলো, নয়ন যুগলের দৃষ্টি অদূরে নিক্ষেপ করা। ছেলের মুখ পানে করা দৃষ্টি ফেলে মোস্তফা সাহেব অসন্তোষ গলায় শুধালেন, কিছু বলার নেই। তন্ময় নির্বোধ সাজল, বাবার চোখে চোখ রেখে অপরিপক্ক নাটকীয়তার ভান ধরে বলল, মস্তিষ্ক আমার অসল না হলে যতটুকু মনে আছে আমি তোমাকে ডেকে আনিনি, বরং তুমি আমার ইশারায় ডেকে এনেছো। কি বলবে বলো, কাজ আছে। মোস্তফা সাহেব মুখে গাম্ভীর্যতা লেপটে বললেন। কি কাজ? ব্যাগপত্র গুছিয়ে চট্টগ্রাম যাওয়া? তন্ময় অবলীলায় বলল, নাকি চট্টগ্রাম না গিয়ে কক্সবাজার যাবে, সেখান থেকে না হয় সেন্ট মার্টিন। মোস্তফা সাহেবের বুকের ভেতরটা ধরফর করে উঠল, উচ্চকণ্ঠে ধমকের সুরে ডেকে উঠল। তন্ময়! তন্ময় নিজ মনে জিহবা কামড়ালো, বেশি হয়ে গেল। সে তো লেগ পুল করছিল মাত্র, এতটা সিরিয়াস হলে হয়। নদীতে নৌকা ঘোরানোর মতো নিজের কথার ধরন ঘুরিয়ে ফেলল। সেদিন অনিতের আঙ্কেলের সাথে দেখা হলো, দেখে বোঝার উপায় নেই ভদ্রলোক 50 বছরের ঘরে পা দিয়ে বসে আছে, এখনো ইয়ং। মায়ের কথা জিজ্ঞাসা করলো, এখনকার ছবিও দেখতে চাইল, চোখ মুখে তার সিনেও লুকেছিল। আহারে বেচারা। মোস্তফা সাহেবের মস্তিষ্ক ছেলের অদেখা দড়ির টানেতে চলল, ভুলে বসলো পূর্বে চিন্তা ভাবনা, তর্ক বিতর্কতা। তন্ময় যে নদীতে নিল, সে সেই নদীতেই ডুবে হুপুস করে শুধালেন, তুমি দেখিয়েছিলে ছবি? খবরদার আমার স্ত্রীর ছবি ওই শয়তানটাকে দেখাবে না। নাকি দেখিয়েছো? নাম্বার টাম্বার চেয়েছিল নাকি? হ্যাঁ, হারামজাদাটা ফিরল কবে প্যারিস থেকে? ফিরেই অন্যের স্ত্রীর ভালো মন্দ জানতে চলে এসেছে, নির্লজ্জ। তন্ময় আতঙ্কের ভান ধরে চমকিত গলায় বলল। আমি তো মায়ের নাম্বার দিয়েও দিয়েছি। মোস্তফা সাহেব একলাফে দাঁড়িয়ে পড়লেন, আঙ্গুল তুলে ছেলেকে শাসলেন। আর 1 মিনিট অপচয় না করে তড়িৎ পায়ে ছুটলেন বাড়ির ভেতরে। বাগানে বসে থাকা তন্ময়ের কর্ণে প্রবেশ করছে তার উচ্চকণ্ঠ। যাবে না, তোমার ফোনটা কই দেখি, ওটা আমাকে এক্ষুনি দাও। তন্ময় দু চোখের পাতা বুঝে কপালে ডান হাত চেপে শব্দহীন হাসলো। হাসির তালে কাঁপলো বুক। একচোটে হেসে চোখ মেলে তাকাতে অপ্রস্তুত হলো। হাসিটুকু আলগোছে গিলে নিল। সম্মুখে বিচলিত চমকিত আগ্রহের সপ্তমে চড়ে বসা অরু দাঁড়িয়ে। কখন এলো মেয়েটা? অরু ও বড় বড় চোখ চেয়ে শুধালো, এই মাত্র কি আপনি হাসছিলেন তন্ময় ভাই? আমি কি ঠিক দেখেছি? আমার এই চোখ ভুল দেখেনি তো? কেন মনে হচ্ছে আমার সামনে হুবহু আপনার মতো দেখতে এক জিন বসে আছে? তন্ময় তো প্রায়শই হাসে, ও কি দেখে না? এমন আশ্চর্য হবার মতো বিষয় কি এটা? অরুর প্রশ্নের সামনে আর ওর মুখের হাবভাব দেখে তন্ময়ের এই যাত্রায়ও হাসি পেল, তবে হাসলো না। নির্বিকার ভঙ্গিতে বলল, আমি জিন। অরু ফ্যালফ্যাল চোখে চেয়ে রইল। জিনের বয়স কত? নিশ্চয়ই তন্ময় ভাইয়ের থেকেও বেশি। তন্ময় ভাইয়ের তো 30। তন্ময় আশ্চর্য হলো, মুহূর্তেই ভয়ঙ্কর চটে গেল, গমগমে গলায় বলল, 30? এক চর মেরে দাঁত ফেলে দেব। আমার 28, তুই 30 কোথা থেকে জানলি? অরু সাদা ফকফকে দাঁত দেখিয়ে হেসে বলল। মাত্র 2 বছরের ব্যবধান, ওই একই ব্যাপার দাঁড়ালো না? তন্ময় স্তম্ভিত না হয়ে পারল না। আশ্চর্য। সাধারণ বিষয়ে হাসজ্জ্বল তন্ময় যে খেপে উঠবে তা কি অরু জানতো? সে ধীরে সুস্থে পিছু সেটে যাচ্ছে। কয়েক কদম যেই ঘুরে দৌড় লাগালো। তন্ময় পিছু হতে চেঁচালো, এই তুই দাঁড়া। কে শুনে কার কথা? অন্যদিকে বাবাকে নাকানি চুপানি খাইয়ে তৃপ্তিতে আনন্দে থাকা তন্ময়ের আনন্দ আর রইল না। থমথমে হয়ে এলো মুখমণ্ডল, ভ্রুদয় কুচকে ফেললো, চোখে মুখে আধার নামিয়ে বিড়বিড়িয়ে উঠল। আমার বয়স ওর বেশি মনে হচ্ছে? মাত্র 28 তো, এর থেকে ভালো বয়স হতেই পারে না। পরদিন অরু কই মাছের মতন ধরফরিয়ে তার সম্মুখে ঘুরে ফিরে বেড়ালো। এতে তন্ময় নির্বিকার হয়ে রইল, চোখ তুলে অগোচরেও তাকালো না। গতকাল রাতে ওর বলা কথাটুকু এখনো তার হৃদয়ে গেঁথে আছে। এভাবেই বয়সের ব্যবধান তার গলায় কাটা হয়ে বিঁধে থাকে। অপর দিক তারা দুদিনের জন্যে বেরুবে মাত্র, তাও কাজের সূত্রে। তবে মহারানী ভিক্টোরিয়ার লাগেজ দেখে তাহা বোঝার উপায় নেই। এই লাগেজ দুদিনের বলে মনে হলো না, মনে হচ্ছে ও লম্বা ট্যুর দিতে যাচ্ছে। না হলে এত ভারী লাগবে কেন? লাগেজ গাড়িতে তুলতে নিয়ে তন্ময় আশ্চর্য না হয়ে পারল না। অরুর 2 হাতে লাঞ্চ বক্স সুন্দরভাবে প্যাক করা,
জবেদা বেগম সুমিতা বেগম বেশ ভরে ওঠে কয়েক ধরনের রান্নাবান্না করেছেন, সেসবই দু বাচ্চার জন্য দিয়ে দিয়েছেন। খিদে পেলে যেন চটপট খেয়ে নিতে পারে। কোনো রকমে হাত নাড়িয়ে বিদায় জানিয়ে তড়িৎ অরু গাড়িতে উঠে বসলো। তার উতলতা দেখে হাসলো সাবিহা আর রুবি। দীপ্ত আফসোসের সুরে জানালো, আমিও যেতে চাচ্ছি। মুফতি বেগম কান টেনে ধরেন ছেলের, নিজের সঙ্গে নিতে নিতে বলেন, স্কুলে যাবে কে? মোস্তফা সাহেবের চোখ মুখ চূড়ান্ত গম্ভীর, এতে উদাসীন তন্ময়। হাবভাব একই তার। সে আলগোছে বাবার উঁচু নাকের ডগা দিয়ে হেঁটে গিয়ে গাড়িতে উঠে বসে। মোস্তফা সাহেব মনে মনে তিরস্কার করেন নিজেকে। তিনি দিব্যি বুঝে ফেলেছেন ছেলে তাকে সুকৌশলে গতকাল বোকা বানিয়েছে। তার সফট স্পটের ফায়দা তুলেছে বাটপাড়ের মতো। তার ছেলেটা এমন কিভাবে হয়ে গেল আশ্চর্য। অরু স্টেরিও ছাড়লো। একটা বাংলা গান চলছে, মেঘের নৌকা তুমি। গানের সঙ্গে তাল মিলিয়ে গুনগুনিয়ে সুর তুলে গান গাইছে। জানালার কাচ নামানো। ও গাড়িতে থাকলে কখনোই কাচ তুলে রাখা যায় না। তন্ময় বৃথা চেষ্টাটুকু করলো না তোলার। গাড়ি চালাতে মনোযোগী হলো। সূর্যের সোনালি রশ্মি ক্ষণে ক্ষণে এসে ভিড়ছে ভেতরে, তীক্ষ্ণ ভঙ্গিতে চোখে লাগছে। ডান হাতে স্টিয়ারিং কন্ট্রোলে রেখে বাম হাতে প্রাইভেট স্পেস হতে সানগ্লাসটা বের করে নিল। সেটি পরে ফেললো অবলীলায়। খেয়াল করলো অরু নিজের হাত ব্যাগ থেকে সানগ্লাস বের করলো। সেটিকে বেশ সময় ধরে সযত্নে মুছে পুড়ে নিল। পরে দুবার আড়ালে আবডালে চাইলো। তা দিব্যি না তাকিয়েও তন্ময় অনুভব করলো এভাবে তো সে অ্যাক্সিডেন্ট করে বসবে। সে কি ভুল করলো গাড়ি এনে? প্লেনের টিকিট কাটলে বুঝি ভালো হতো। চেয়েও তো মস্তিষ্ক পরিপূর্ণ রূপে রাস্তায় থাকছে না। মস্তিষ্কের অর্ধেক পার্শ্ববর্তী সিটে বসা অরুতে আর অর্ধেক রাস্তাতে। এরপর অ্যাক্সিডেন্ট করে রু থাকবে অরুতে আর শরীর রাস্তাতে। নিজেকে তিরস্কার করে ধ্যানমগ্ন হলো গাড়ি চালাতে। কিন্তু তাকে মনোযোগী হতে দিলে তো অরু তার কনসেন্ট্রেশন বুড়ো আঙ্গুল দেখিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, তন্ময় ভাই, সুমন আঙ্কেল এলো না যে? তিনি যাবেন না? আপনার প্রত্যেক বিজনেস ট্যুরে উনি সঙ্গে যান দেখতাম। তন্ময় মুখে কুলু পেটে থাকলো। এখন সে তো আর নির্লজ্জের মতন মুখ ফুটে বলতে পারবে তুই সঙ্গে যাবি বলে সুমনকে রাতে পাঠিয়ে দিয়েছি। না। অরু দমল না, প্রবল আগ্রহে ফের শুধালো। তন্ময় ভ্রুদয় কুচকে এ যাত্রায় বলল, আগে চলে গেছে, কাজ ছিল ওখানে। অরু আফসোসের সুরে বলল। সঙ্গে গেলে মজা হতো। তন্ময় বিরক্ত হলো বটে। কি মজা হতো? বারে গল্প গুজব হতো, হাসি ঠাট্টা হতো। আঙ্কেল ভারী মজার মানুষ, আমার তো তাকে বেশ লাগে। তন্ময় নিজ মনে আওড়ালো। আর আমি কি মজার মানুষ নই? তন্ময়ের কণ্ঠে অসন্তুষ্টি ঝরে ঝরে পড়ছে। তো তাহলে বাসায় দিয়ে আসি, যাওয়ার প্রয়োজন নেই। অরু অবাকে চূড়ান্তে। সে তো কথাবার্তা চালানোর সামান্য প্রচেষ্টা চালাচ্ছে। এ নিজে তো কথাবার্তা বলছেই না, গুরুগম্ভীর মুখে বসে। অরু প্রথমে আগ বাড়িয়ে তাতেও পানি ঢালছে। ভেঙচি কেটে অরু অন্য পাশে ফিরে চাইলো। কথাই বলবে না সে আর। তবে সে প্রতিজ্ঞা বেশিক্ষণ টিকলে তো। ক্ষণিকের মধ্যে পুনরায় মাথা ঘুরিয়ে অনর্গল কথা বলে চলল। একদণ্ড কথা না বলে থাকতে পারে না। পাশে নিজের মানুষটা থাকলে তো প্রশ্নই ওঠে না। নীল আকাশ জুড়ে শুভ্র মেঘের ছড়াছড়ি, সূর্যের সোনালি দীপ্তি অরুর ঘুমন্ত মুখ জুড়ে। মাথাটা হেলে দুলে চলেছে চলন্ত গাড়ির তালে তালে। তন্ময় ভালোভাবে অবগত ছিল অরু বেশিক্ষণ সজাগ থাকতে পারবে না। শিগগিরই গভীরতম ঘুমের দেশে পাড়ি জমাবে। হলেও তাই। স্বাভাবিকভাবে গতকাল রাতে দ্রুত ঘুমাতে যায়নি। সকালে আবার ভোর করে উঠেছে। ঘুমিয়ে তলিয়ে যাওয়াটাই স্বাভাবিক নয় কি? তন্ময় এক পল ওর মুখ পানে আর চোখে চেয়ে কাজটা তুলে দিল। দুটো কাজ তুলে দিতেই ভেতরটা আধার এবং গুমট পরিবেশে আবদ্ধ হলো। জাঁকজমক ঝঞ্ঝাট পৃথিবী হতে বহুদূর। ছোটখাটো নিজেদের একটা পৃথিবীতে আছে যেন। এই যাত্রায় তন্ময় অবাঞ্ছিত একটা কাজ করে বসলো। চলন্ত গাড়িটির গতি কমিয়ে ব্যস্ত হলো মাথার উপরে হাতের বাম পাশের আয়নাটির নিদর্শন পরিবর্তন করতে। এবারে ওর মুখটুকু আয়নাতে পরিষ্কার দেখাচ্ছে। তন্ময় অবলীলা এক পল চোখ তুললেই মুখদর্শন হচ্ছে। ব্যাপারটা যেমন তৃপ্তিজনক তেমনি অশান্তিজনক বটে। তৃপ্তি দু চোখ হচ্ছে আর অশান্তি হৃদয়। অদ্ভুত ভাবেই লম্বা একটা সময় অতি নীরবে চলে গেল। অরুর চোখ মুখ বন্ধ থাকলে সবকিছুই নির্জীব ভারী। এই যে এখন এই সময়টাতেই প্রমাণ পাওয়া গেল। ওর চঞ্চলতা বাচালতা ছাড়া তন্ময়ের দুনিয়া ভয়াবহ রকমের শান্ত স্তব্ধতায় মোড়ানো। ঘড়ির কাঁটা ঘুরছে 10টা 30-এ। জানালার বন্ধ কাছেতেই এতক্ষণ যাবৎ অরুর মাথাটা লেপটেছিল। তন্ময় ভুলবশত চেয়েও এগিয়ে মাথাটা নিজের কাঁধে নিচ্ছে না। যদি ওর ঘুমটা ভেঙে যায় সেই ভয়। ভেবেছিল এক চিত্তে একইভাবে কতক্ষণই বা ঘুমাবে, নিজেই ফিরবে তার দিকে। তবে তার হলো কোথায়? অগত্যা এ যাত্রায় ওর মাথাটা নিজ কাঁধে সযত্নে নিয়ে এলো। অরুর ঘুমটা সামান্য কেটে গেল বোধহয়। মিটমিট করে আধা বোঝা চোখে চাইল। তন্ময়ের কাঁধে মাথা রেখেছে বুঝে আরও নিবিড়ভাবে মাথাটা এগিয়ে নিল। ঘুম জড়ানো আকুতি মেশানো কণ্ঠে বিড়বিড়িয়ে বলল, কাজটা নামিয়ে দিন না।
ঘুম ঘুম কণ্ঠটি ঠিক তীর হয়ে বিঁধল তন্ময়ের অন্তরে। অন্তরের ভেতরে কিছু একটা ধপাস করে ভাঙল যেন। ঘুম ঘুম কণ্ঠ যে এতটা প্রভাব ফেলতে পারে প্রথম উপলব্ধি করল সে। আবার দেখো, ঘুমের মধ্যেও গাড়ির কাঁচ খোলা চায়। অগত্যা তন্ময় সরু সড়কপথে বিচক্ষণ দৃষ্টি রেখে গাড়ির কাঁচ দুটো নামিয়ে ফেলল। দুধারে গিয়েছে দুটো রাস্তা। তন্ময় বাম পাশের বাঁকা রাস্তাটির দিকে ছুটে। রাস্তার দুধারে রয়েছে বড় বড় হরেক রকমের গাছ, বিশেষ করে নারিকেল গাছ। জমিন জুড়ে ছোট ছোট সবুজ ঘাস। এদিকটায় পাখিদের কিচিরমিচিরও বড্ড বেশি। রোদটাও তেমন তীক্ষ্ণ নয়, আরাম বোধ হচ্ছে বেশ। বাতাস হামলে এসে ছুঁয়ে দিচ্ছে তাদের। গাড়ির গতি বাতাসের স্পর্শের মাত্রা দ্বিগুণ করে ফেলেছে। অরুর শান্ত স্থির চুলগুলো এবার অশান্ত হয়েছে। ড্রাইভার তন্ময়কে মহাবিরক্ত করছে। তার মুখ বুক সবখানে চুলের ছড়াছড়ি, সুরসুর লাগছে মুখে। এতে ড্রাইভিংয়ে কনসেন্ট্রেশনে বাধা সৃষ্টি করছে। এ তো মস্ত বড় অন্যায়। অথচ অন্যায়কারী ব্যক্তিটি বেশ আরাম আয়েশেতেই আছে। বাতাসের স্পর্শে শক্তপোক্ত কাঁধে মাথা রেখে তিনি গভীর ঘুমে তলিয়ে গিয়েছে পুনরায়। তন্ময় ঠোঁটে ঠোঁট চেপে সুরসুরি সহ্য করে ড্রাইভ করে গেল। ড্রাইভার তন্ময়ের কনসেন্ট্রেশনের ভাঙানোর মতন অবস্থার বুঝি শেষ নেই। অরুর গভীর ঘুম ভাঙল ঠিক ঘন্টাখানেক পরে। তখন প্রায় 11:30। দ্বিতীয় দফায় তন্দ্রা ভাঙতেই আধবোজা চোখে চেয়ে শুধালো। কয়টা বাজে তন্ময় ভাই? তন্ময় এক পল হাত ঘড়িতে চাইল, ফের চোখ তুলে আয়নাতে দৃষ্টি ফেললো। আয়নায় প্রতিচ্ছবি হওয়া মুখটুকু দেখে জানালো 11:35। জবাবে অরু নাক মুখে ধ্বনি তুলল। আর মোড়া ভঙ্গিতে সোজা হয়ে বসলো। মাথা সহ কাঁধটা ব্যথা হয়ে গিয়েছে তার। কাঁধে মস্ত বড় বস্তা ছিল যেন। সমানে মাথাটা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে ব্যথা দূর করার প্রচেষ্টা। তন্ময় জিজ্ঞাসা করল, বেশি ব্যথা করছে? প্রশ্নটি বোধহয় অরুর ভালো লাগলো। ঠোঁটে মৃদু হাসি নিয়ে সে তড়িৎ প্রশ্নের জবাবে প্রশ্ন ছুড়ল। হ্যাঁ, বলে কি মালিশ করে দিবেন? তন্ময় আশ্চর্য অথবা হতভম্ব হলো না, বরঞ্চ প্রশ্নটির জবাব সে কণ্ঠ খাদে নামিয়ে ভ্রু তুলে দিল। করতে দিবি? অরুর বুঝি আসমান হতে জমিনে পড়ল। অবিশ্বাস্য হৃদয় আর বিস্ফোরিত চোখে চাইলেও তন্ময়ের মুখে। নির্বাক চোখে কয়েক মুহূর্ত দেখলো এক চিত্তে। অদেখা হিসেব নিকেশ কষল যেন। তারপর ভদ্রভাবে দৃষ্টি ঘুরিয়ে ফেললো নিজের দিকের জানালার বাইরে। তন্ময় না চেয়েও সবটাই দেখলো। গাল ভরে হাসলো শব্দহীনভাবে। হাসিটুকু মুখে লেগে থাকলো দীর্ঘ সময়। মেন রোড পেরিয়ে গাড়িটা নির্জন রাস্তা ধরতেই অরু এ যাত্রায় মুখ খুলে বলল, খিদে পেয়েছে, গাড়িটা থামান না, খেয়ে নিই আগে। তন্ময় সহমত হলো। তা মাথা দুলিয়ে বুঝালো। নিরিবিলি জায়গা দেখে গাড়ি থামালো। চোখের সম্মুখে দীর্ঘ জায়গা জুড়ে চাষের জমি। দুজন নেমে হাত মুখ ধুয়ে নিয়ে পুনরায় গাড়িতে উঠে বসলো। প্যাকড করা বক্স থেকে একে একে সবগুলো বাটি বের করলো অরু। ঢাকনা খুলতে ঘ্রাণে মম করলো চতুর্দিক। ঘ্রাণ টেনে নিয়ে খেতে শুরু করলো চটপট। ওর পছন্দের খাবারের বাটিগুলো রেখে অন্য সবে হাত বাড়ালো তন্ময়। সেসব মহারানীর পছন্দ নয়, সেসবেই তার পেটে গেল। তৃপ্তি নিয়ে খাওয়া দাওয়া শেষ করলো। গাড়িটা পুনরায় স্টার্ট করে একসময় অরু বলল, কফি খেয়ে নেন আগে। ওরা দুটো ফ্লাক্স বের করলো। একটাতে তার জন্য চা, অন্যটায় গরম পানি। এই ফ্লাক্সে 12 ঘন্টা পানি, চা গরম থাকে। যখন গরম পানি ঢাললো মগে তখন রীতিমতো টকবক করে ধোয়া উঠছিল। ওয়ান টাইম কফির প্যাকেট ছেড়ে মগে ঢেলে দিল। চামচ দিয়ে নেড়ে চেড়ে এগিয়ে ধরলো। তন্ময় স্থির চোখে এই ব্যস্ত অরুকেই দেখছিল। এগিয়ে ধরা মগটা এ যাত্রায় নিল। অরু পিনপতন নীরবতায় নিজের চা টানি খেতে ব্যস্ত। সে দিব্যি চা পান করতে নিয়ে মন্তব্য ছুড়ল, প্রকৃতির জাদু দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা। তন্ময় দ্বিমত করলো না। কফিটা সে বেশ সময় নিয়ে খেলো। কফি এতটা অনুভব করে সে কখনো খেয়েছে বলে মনে হলো না। চট্টগ্রাম পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেল। শান্ত স্থির বিকেলবেলার আসমান জুড়ে তখন পাখিদের আসা যাওয়া চলছে। এদিক ওদিক নদী জলের দর্শন মিলছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা ধরেছে তাদের গাড়ি। এতক্ষণ যাবৎ বন্ধ করে রাখা ফোনটা তন্ময় এ যাত্রায় খুলল। খুলতেই একের পর এক মিসড কলের উচ্চধ্বনিতে মুখরিত গাড়ির ভেতরটা। লাস্ট মিসড কল এসেছে ম্যানেজার সুমন থেকে। তন্ময় তাকে কল ব্যাক করলো সর্বপ্রথম। ব্লুটুথ কানে গুঁজলো। ফোনটা হুইলের পাশে রেখে সড়ক পথে দৃষ্টি ফেলল। র্যাডিসন ব্লু হোটেলটি অদূরেই। তারা প্রায় পৌঁছে গিয়েছে। ম্যানেজার সুমন এক রিংটোনে কল রিসিভ করেছে। তন্ময় জানালো তারা পৌঁছেছে। সে কোথায়? সুমন প্রত্যুত্তরে জানালো সে হোটেলেই। পার্কিং এরিয়াতে এক্ষুনি আসছে। গাড়িটা মডার্ন রাজকীয় রেডিসন ব্লুয়ের দোরগোড়ায় হয়ে সদর দরজায় পেরিয়ে ঢুকলো। পার্কিং এরিয়াতে আসতে মিনিট খানেক সময় লাগলো। দেখা গেল সুমনকে। সে ইতিমধ্যে দাঁড়িয়ে। গায়ে সাদা রোপ পড়ে আছে, পায়ে সাদা স্লিপার্স। ওর এভাবে তাকে দেখে হেসে ফেলল। হাসিতে দুলছে তার শরীর। গাড়ির ভিতরে বসে হাসতে হাসতে শুধালো, আঙ্কেল, এভাবে চলে এসেছেন যে? সুমন বেশ লজ্জা পেয়েছে। লজ্জায় হাঁসফাঁস করছে। মাঝবয়সী তার এহেন পোশাকে মানায় কি?
সে তো ভেবেছে স্যার আসবে রাতে। সারাদিন অপেক্ষা করে যখন দেখলো আসছে না, তাই কেবলই গোসল নিতে গিয়েছিল। ভেবে রেখেছিল গোসল সেরে নরম বিছানায় টান টান হয়ে একটা গাঢ় ঘুম দিবে। কে জানতো তার গোসল নেবার সময়টাতেই চলে আসবে। দীর্ঘশ্বাস ফেলে লজ্জা সংকোচ সরিয়ে এগুলো সে। লাগেজ বের করলো তন্ময়, গাড়িটা পার্ক করে বেরোলো। চাবিটা সুমনের হাতে ধরিয়ে দিল। অরু নিজেও বেরিয়ে এ সময় সুমনকে দেখে মিটিমিটি হাসছে। ভালো আছেন আঙ্কেল? আপনাকে কিছুদিন না দেখে মনে হচ্ছে আরো ইয়াং হয়ে গিয়েছেন। সুমন আর চোখে তন্ময়ের মুখ দেখে ভদ্রসভ্য গলায় রয়ে শুয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ মামনি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তন্ময় লাগেজ একটা ডান হাতে টেনে নিয়ে বাম হাতে অরুর হাত ধরলো। নিজের সাথে তালে তাল মিলিয়ে নিতে নিতে সে সুমনের সঙ্গে কথায় ব্যস্ত। রিসেপশনে এসে অনলাইন বুকিং দেখাতে হলো। চাবি হাতে তাদের সঙ্গে একজন লেডিস এলো। তৃতীয় তলার তাদের স্যুট সেখানে পৌঁছে দিয়ে গেল। চাবি হাতে ঢুকলো তারা বিলাসবহুল স্যুটের ভিতর, যেখানে ফ্লোর হতে সিলিং ধরে উইন্ডোজ। লাক্সারিয়াস স্যুট এই নামেই সম্বোধন করা হয় র্যাডিসন ব্লুয়ের এই রাজকীয় ঘরটিকে। দুটো বেডরুম, সঙ্গে অ্যাটাচ বাথরুম, সাথে বিভিন্ন সুযোগ সুবিধাও রয়েছে। চারিপাশের এক একটি উইন্ডোজ জমিন হতে সিলিং পর্যন্ত হওয়ায় শহরে ব্যস্ত পথঘাটের দেখা মিলছে অবলীলায়। পশ্চিমের জানালার সামনে দাঁড়ালে চোখে এসে ধরা দিচ্ছে পরিষ্কার চকচকে নীলপানি সুইমিং পুল। তন্ময় একা এলে সাধারণভাবেই দুটো রুম বুক করে, একটিতে সে এবং অন্যটিতে তার ম্যানেজার সুমন থাকে। তবে অরু যেহেতু সঙ্গে এসেছে, স্যুট নেওয়াটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। ও একা একটা রুমে থাকতে পারবে না, ভয় পাবে। আবার সে ওকে একা একটা রুমে দিয়েও শান্তি পাবে না, মন আনচান করবে। নিশ্চিন্তে ঘুমোতে পারবে কিনা সন্দেহের বিষয়। আবার একই স্যুটে থাকাটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এভাবেই সে অত্যন্ত অধৈর্য হয়ে গিয়েছে। আজকাল নিজের উপর তার বিন্দুমাত্র আস্থা নেই। ভীষণভাবে সে অরুকে ভয় পায়। ভয় পায় এক একটি ভাবভঙ্গিকে। ও শরীরের এক একটি অঙ্গ অনিচ্ছুকভাবেই তাকে জানিয়ে দেয় ওর মতামত। ও ঠিক কী চাচ্ছে, ও ঠিক কী ভাবছে। এতে বরাবরের মতন 101 ডিগ্রিতে উঠে আসে তন্ময়ের শরীরের তাপমাত্রা। এই যাত্রায় তার মনে হচ্ছে মোস্তফা সাহেবের দুশ্চিন্তা অযথার্থ নয়। ভদ্রলোক সঠিক পথেই সন্দেহের বাণ ছুঁড়েছেন। তন্ময় অনুতপ্ত বড়। তার উচিত হয়নি অরুর মুখ দেখে গলে যাওয়া, গলে গিয়ে ওর কথা শোনা। আরও উচিত হয়নি আগুনকে আপ্যায়নের সঙ্গে ঘরে তোলা। ফোরকাস্ট জানাচ্ছে রাত 7টা ধরে বৃষ্টি হবে, সম্ভাবনা 89%। তীব্র আকাশ ইতিমধ্যেই ঢাকঢোল পিটিয়ে জানাচ্ছে সে দৃঢ়ভাবে দুঃখী। যে কোনো সময় অঝরে কেঁদে ভাসাবে নগরী। বাইরে বাতাস ছুটছে প্রবল বেগে। উড়নচণ্ডী হয়ে তাণ্ডব শুরু করেছে গাছেদের দলবল। খণ্ডে খণ্ডে বিভক্ত কালো মেঘ আধারে আসমান জুড়ে। ভাগ্যক্রমে তারা ভোরের দিকে রওনা হয়েছিল, তাই তো সন্ধ্যার আগেই হোটেলে উঠতে পেরেছে। না হলে আজ বৃষ্টির মধ্যেই আটকে পড়তে হতো। অশালীন অপ্রস্তুত ভাবে কাপড়ে আবৃত সুমনকে দেখে অরু মিটিমিটি হাসছে। হেসে হেসে সে এটা ওটা নিয়ে নানান প্রশ্ন করে যাচ্ছে। তন্ময় সেই হাসিটুকু খেয়াল করে ভ্রু তুলে তাকালো সুমনের দিকে। অসন্তুষ্টি তার মুখ জুড়ে লেপ্টে। ভদ্রলোককে মাথা থেকে পা পর্যন্ত দেখে ভ্রুদয় কুচকে বসলো। নির্বিকার ভঙ্গিতে বলল, লাগেজ রাখুন, আপনি গিয়ে আগে কাপড় চোপড় চেঞ্জ করে ফেলুন। সুমন যেন এতক্ষণ যাবৎ এই আদেশের আশাতেই ছিল। প্রাণ পাখি হাতে পেয়েছে এমন ভঙ্গিতে জি উচ্চারণ করে ছুটে বেরিয়ে গেল। অরু তার যাওয়ার ভাবভঙ্গিমা দেখে এবারে উচ্চস্বরে হেসে উঠল। এত প্রাণবন্ত হাসির মানে কি? এমন ছোট বিষয়ে তো হাসার কি আছে? তন্ময় বুঝ পেল না ওর অষ্টাদশী মস্তিষ্ক। ওর প্রফুল্লতাকে এড়িয়ে সে শুধালো, কোন বেডরুম চাই? এহেন প্রশ্নের সম্মুখীন হতেই অরু থমকালো, বিমূঢ় হলো। যেন এই প্রশ্ন আশা করেনি। তাহলে কি আশা করেছিল? তারা একই রুমে শুবে? তন্ময় নিজের লম্বা নাক অপ্রস্তুত ভঙ্গিতে ছিল। নিজের অশালীন ভাবনা চিন্তাকে বুড়ো আঙ্গুল দেখি অন্যদিকে দৃষ্টি ফেলে পুনরায় একই প্রশ্ন করলো। অরু ঠোঁটে ঠোঁট টিপল, বোধহয় কিছু অদেখা হিসেব নিকেশ করছে। কষাকষি শেষ করে ছুটল বেডরুম দুটো দেখতে। বিচক্ষণ নজরে ঘুরে ফিরে রুম দুটো দেখে সে বারান্দাযুক্ত বেডরুম বেছে নিল। তন্ময় বোঝবার ন্যায় মাথা দুলালো। হাতের সামনে পাওয়া লাগেজটি টেনে নিয়ে পরিত্যক্ত বেডরুমে ঢুকলো। দরজা লাগালো তড়িৎ। লম্বাটে শ্বাস ফেলল। নীরবতায় অশান্ত মস্তিষ্ক শান্ত হলো। গিয়ে দাঁড়ালো নীল কাছে জানালার সম্মুখে। বাইরেটা কিছুক্ষণ নিশ্চুপ দেখলো। ঘড়ির কাঁটা ঘুরছে 5টা 30। গোসল নেওয়া প্রয়োজন একটি, এতে আরাম বোধ হবে বেশ। ভেবেই লাগেজটি এই গোছানো শুভ্র রঙের বিছানায় তুলল এবং মুহূর্তে খেয়াল করলো এটি তার লাগেজ নয়, মহারানী ভিক্টোরিয়ার লাগেজ। এমন জাঁকজমকপূর্ণ লাগেজ তার হয় কিভাবে? চোখ কোন দেশে রেখে এটাকে নিজের ভেবে এনেছে? চোখ বুজে তপ্ত শ্বাস ফেললো আরেক দফা। লাগেজ নিয়ে বেরোলো রুম ছেড়ে। অরুর রুমের দরজা আধা খোলা। ও কোনো কালেই নিজের রুমের দরজা লাগায় না বিধায় তাকে সর্বদাই সতর্কতার সহিত দরজায় ছিটকিনি তুলে রাখতে হয়েছে। এই যাত্রায় তন্ময় কেবলই হাত উঠিয়েছে দরজায় করাঘাত করবে বলে। সেই মুহূর্তে অবিশ্বাস্য একটা দৃশ্য দেখে হাতটি স্তম্ভিত হলো। আশ্চর্য বনে গেল সে। মুখটা তার পর মুহূর্তে নীল হয়ে এলো।
ওরও ইতিমধ্যেই তার লাগেজ খুলে ফেলেছে, হাতে ওর কালো বক্সার্স, অন্যভাবে বলতে গেলে তার আন্ডারওয়্যার। সেটিকে চোখের সামনে তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। আশ্চর্য, এটাকে খুঁটিয়ে খুঁটিয়ে নিখুঁত চোখে দেখার কি আছে? তন্ময় ভাষাহীন হয়ে পড়ল। বিনা বাক্যে তৎক্ষণাৎ দরজা ঠেলে ঢুকলো। ওরু আতঙ্কিত হলো। ওর হাত ফসকে মহামূল্যবান বস্ত্রটি ফ্লোরে পড়ে গেল। চমকেছে ভালোভাবে, কেমন হাঁসফাঁস করছে। সেদিকে বেশিক্ষণ নজর রাখলো না তন্ময়। সে ঝড়ের গতিতে তুলে নিল বস্ত্রটি, সেটিকে লাগেজে ভরল, লাগেজের চেন লাগিয়ে লাগেজ টেনে বেরিয়ে এলো। নিজের বেডরুমে ফিরে দরজা লক করে ফেললো। কপালে আঙ্গুল ঘষে সে বিভ্রান্তিতে পড়ল। পুনরায় কঠিনভাবে অনুতপ্ত অনুভব করলো। আজকের রাতটা চোখের পলকে কেটে গেলে কেমন হয়? এখনই রাতটা কেটে যাক, যাক যাক যাক। কলিং বেল বেজে উঠেছে। তখন তন্ময় সবেমাত্র গোসল নিয়ে বেরিয়েছে। পরনে ট্রাউজার আর টি শার্ট, ভেজাটে চুলগুলো মুছতে নিয়ে তোয়ালে হাত বেরিয়ে এসেছে রুম ছেড়ে। অরু দাঁড়িয়ে আছে অপ্রস্তুত ভাবে। তখনকার জন্যে লজ্জিত বোধ হয়। চোখে চোখ রাখছে না, ইতস্তত কণ্ঠে মিনমিনে সুরে বলল, সুমন আঙ্কেল এসেছেন হয়তো। তন্ময়ের হাসি পেল। ঠোঁটে ঠোঁট পিষে হাসিটুকু গিলে নিল সযত্নে। এক পল ওই লজ্জিত মুখটুকু দেখে এগুলো দরজার দিকে। দরজা খোলার পূর্বে দেখে নিল কে এসেছে। বাইরে ম্যানেজার সুমন। এবার ভদ্রলোক পরিপাটি পোশাকে তৈরি হয়ে এসেছে। তন্ময় দরজা খুলে দিল। সুমন প্রফুল্ল গলায় শুধালো, স্যার, খেতে নামবেন নাকি রুম সার্ভিস ডাকবো? তন্ময় মাথা ঘুরিয়ে ওর মুখ পানে চেয়ে ভ্রু তুলে ইশারায় জানতে চাইল ওর মতামত। ওরও ইঙ্গিত বুঝে ভেবেচিন্তে নিজের মতামত জানালো। নিচে গিয়ে খেয়ে আসি, হোটেলটা ঘুরে ফিরে দেখা হয়ে যাবে তাতে। সুমন এতে খুশিই হলো। একসাথে খাওয়া যাবে। এভাবে সে ভীষণ রকমের ক্ষুধার্ত। খুশি জাহির করতে উচ্চকণ্ঠে বলে উঠল, চলো মামনি, তুমি তৈরি? ওরু আঙ্গুল দেখে 5 মিনিট বুঝিয়ে ছুটল নিজের রুমে। তন্ময় ক্ষণিক সময় ধরে চেয়ে থাকলো সুমনের মুখ পানে। এতে সুমন ভরকালো, থমকালো। সে আবার কি করলো? বস এভাবে চেয়ে আছে কেন? অদ্ভুত। ওরুর গুনে গুনে 6 মিনিট লাগলো। ওর হতেই 3 জন বেরোলো স্যুট ছেড়ে। সিঁড়ি বেয়ে পৌঁছালো খাবার পরিবেশনকারী জায়গায়। লম্বা করে এক একটি খাবার সাজিয়ে রাখা। ওরু ঝটপট প্লেট হাতে তুলে নিল। মন মতন যা ইচ্ছে একে একে তুলে নিচ্ছে প্লেটে। সুমন সে দৃশ্য দেখে ঢোক গিলল। খিদেটা বাড়লো বলে। অন্যদিকে তন্ময় মেরুদণ্ড সোজা করে এক চিত্তে দাঁড়িয়ে। খিদে টিদে কি তার লাগছে না? বস নড়ছে না, প্লেট তুলে খাবার নিচ্ছে না। বসকে ফেলে সুমন তো পারছে না এগুতে। পারলে আগে আগে খাবার বেড়ে খেতে শুরু করতো। যতই হোক টাকাগুলো তার বসের পকেট থেকে যাবে। লোভ সামলিয়ে দাঁড়িয়ে রইল। তন্ময় দেখছিল চঞ্চল অরুকে। সুমনকে খেয়াল করলো মিনিট খানেক পর। গলা পরিষ্কার করে বলল, সুমন ক্ষুধার্ত পেট নিয়ে ধৈর্যশীলতার পরিচয় দিল। স্যার, আপনি? তন্ময় বিরস মুখে বলল, আপনি খেতে শুরু করুন। সুমন আর ভদ্রতা দেখালো না। প্লেট হাতে ছুটলো খাবার নিতে। ওরু ইতিমধ্যেই পছন্দের সব খাবার প্লেটে তুলে নিয়েছে। খাবারে ভর্তি প্লেটটা এগিয়ে এসে তন্ময়ের হাতে ধরিয়ে দিল। আরেকটা প্লেট নিয়ে এগুলো নিজের জন্য নিতে। ঘুরে ফিরে রাতের খাবার খেয়ে সুটে ফিরতে ফিরতে ঘড়ির কাঁটা ঘুরছে 11টা 30-এ। বাইরে তখন ঝড় ও তীব্র বর্ষণ। অরু প্রধান ফটকে ঠিক বড় কাচের দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে বাইরের উথাল পাতাল বৃষ্টি দেখছে মুগ্ধ নয়নে। বৃষ্টির প্রতি ওর অত্যাধিক প্রেম। বাজে রকম ভাবে ভালোবাসে বৃষ্টিকে। ওর চোখ কথা বলে বৃষ্টি দেখলে। এই যে কেমন চিকচিক করছে কালো মণিযুগন। তন্ময় নির্নিমেষ চোখে অনেকটা সময় ধরে দেখলো সেই দৃশ্য। সম্মোহন হবার মতো গুড়ি গুড়ি পদচারণে এগুতে থাকলো ওর দিকে। কিছু কদম গিয়েই থমকালো হঠাৎ। মস্তিষ্ক নড়বড়ে হলো, যেন সজাগ হলো দৃষ্টি। ত্বরান্বিত পিছু ফিরে এলো। ওরু মুগ্ধ গলায় বলল, তন্ময় ভাই, দেখুন না এখান থেকে কি সুন্দর দেখতে লাগছে সবকিছু। বৃষ্টি ভিন্ন রূপ নিয়েছে আজ। তন্ময়ের কপালে নীল রগ ফুলে ফেপে উঠছে। বুকের ভেতরটা কেমন যেন করছে। শিরা উপশিরা বেয়ে ঘাম ছুটছে। সে আলগোছে বিনা বাক্যে নিজের বেডরুমের দিকে পা বাড়ালো। ওরু মাথা ঘুরিয়ে পুনরায় ডাকলো, তন্ময় ভাই। তন্ময় ঢোক গিলল। কণ্ঠ গম্ভীর করে ধমকের সুরে বলল, কয়টা বাজে? নিজের রুমে যা, এক্ষুনি গিয়ে ঘুমাবি। ওরু কিং কর্তব্য বিমূঢ়। শান্তশিষ্ট মানুষটা হঠাৎ করে ছুটে গেল কেন? আশ্চর্য। ওরুর অভিমান হলো। ধমকে বৃষ্টি আর ভালো লাগলো না। মুখ বেঁকিয়ে হুড়মুড়িয়ে নিজের রুমে চলে গেল। ওর যাওয়া দেখে দীর্ঘশ্বাস ফেললো তন্ময়। ওর এতক্ষণ ধরে দাঁড়ানোর জায়গাটিতে সে এসে দাঁড়ালো। দৃষ্টিপট গিয়ে ঠেকলো রিমঝিম বর্ষণমুখর নগরীতে। দীর্ঘ সময় একচিত্তে অন্যমনস্ক হয়ে দেখলো একইভাবে। পেছনে কারো অস্তিত্ব অনুভব করলো। মাথা একপাশে ফিরিয়ে চাইলো। ওরু হৃদয় কুচকে দোগাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তন্ময় যেন ওর অভিমান দেখেনি। পূর্বের চেয়েও কঠিন গলায় ধমকে উঠল, বললাম না রুমে যেতে। রুম থেকে এক পা বেরোলে পা ভেঙে ফেলবো। যা ভেতরে যা। ওরু চোখ জোড়া মুহূর্তেই টলমল করে উঠল। রক্তিম হয়ে এলো। ফুলে ফেপে উঠল নাকের পাটা। তন্ময়ের চোখে চোখ রেখে সমান তালে চোখ রাঙিয়ে দৃঢ় কণ্ঠে বলল, যাবো না।
তন্ময় অসহায় ওর সামনে, দিশেহারা। সে চোখ বুজে শ্বাস টেনে নিল। শ্বাসরুদ্ধকর হৃদয়ের বেগতিক অবস্থা অনুভব করলো। অরুর দিকে না চেয়ে সোজা নিজের বেডরুমে ফিরে এলো, দরজা লাগালো, বিছানায় বসলো, দুপা ছড়িয়ে ছিটিয়ে, মাথাটা দুহাতে ঢেকে বসে থাকলো। নিজেকে সমুদ্রের ন্যায় শান্ত করার ব্যর্থ প্রচেষ্টা। সে মুহূর্তে হঠাৎ করে উজ্জ্বল রুম আধারে ঢেকে গেল। এটাই বুঝি হওয়ার বাকি ছিল। তার সঙ্গে কি মশকরা হচ্ছে? রাগে তন্ময়ের চুল ছিঁড়তে ইচ্ছা করছে। তার সব থেকে বড় ভুল হয়েছে চট্টগ্রামে আসা। হৃদয় আতঙ্কে উত্তেজনায় দুমড়ে মুচড়ে উঠছে। নিজেকে যে আটকে রাখবে তার উপায়ও যে নেই। অরুটা অন্ধকার ভয় পায়। তন্ময় দ্রুত উঠে দাঁড়ালো, অন্ধকারে দরজা খুলে বেরোলো। অরুর ডাক ভেসে আসছে, ভয়ার্ত গলায় ডাকছে। তন্ময় ধীর স্বরে আশ্বস্ত করে জানালো, এই যে আমি। ভয় লেগেছে? অরু যেন নিজের প্রাণ পাখি হাতে ফিরে পেয়েছে। স্বস্তির শ্বাস ফেলে বলে, ফোনে ফ্ল্যাশ লাইট অন করেন না। তন্ময় ট্রাউজারের পকেট ছুঁয়ে অনুভব করে সেলফোন নেই, হয়তো রুমে আছে। সে অরু আবছায়া দেখে বলে, দাঁড়া, নিয়ে আসছি। অরু চিৎকার করে উঠে, না, একদম যাবেন না, আমি যাব সঙ্গে। তন্ময় অনুভব করে তার অঙ্গ প্রত্যঙ্গ বনে তন্ময় অনুভব করে তার অঙ্গ প্রত্যঙ্গ পাথর বনে গিয়েছে। সচল মস্তিষ্ক এ যাত্রায় অসচল হয়ে এসেছে। ধরফর করছে অন্তর। কাছ থেকে উপলব্ধি করছে অরুর নিঃশ্বাস ও শরীরের মিষ্টি গন্ধটা। কোন ফুলের ঘ্রাণ এটা? এত মাদকতাপূর্ণ সেই ঘ্রাণ নেশার মতন কাজ করছে, তাকে আকৃষ্ট করছে, তীব্রভাবে টেনে নিতে চাচ্ছে, তাকে নেশার সমুদ্রের গভীরে নিতে। অরু এগিয়ে এলো কাছাকাছি, একদম পাশে, গা ছুঁই ছুঁই দুজনার। অরু আকুতি ভর্তি গলায় বলল, চলুন। তন্ময় যেন সেই কণ্ঠটি শোনেনি, একইভাবে দাঁড়িয়ে রয়েছে। অরু সন্দেহজনক গলায় ডাকে, তন্ময় ভাই। আধারে আবছায় চোখে চোখ পড়ে দুজনার। তন্ময় গভীর চোখে অদেখায় দেখে অরুর থমকানো মুখ, অপ্রস্তুত বদন, হেলে দুলে কয়েক পা পিছু চলে যাওয়া। সেই মুহূর্তে তন্ময়ের মনি জোড়াতে শুধু প্রিয়তমার প্রতিচ্ছবি, প্রেয়সীর ন্যায় একটি ভাবভঙ্গি অবলীলায় কাজ করে বসলো তার পা জোড়া, যা ইতিমধ্যে এগিয়ে যাচ্ছে নিজ গতিতে। যতক্ষণ না দেয়ালে পিঠ থেকে অরু থেমেছে, ততক্ষণ সে এগিয়ে গিয়েছে। নিজের পেটানো শরীর দ্বারা ঢেকে ফেলেছে অরুর ছোটখাটো দেহ। পেশিবহুল হাত দুটো ঠিক ওর মাথার দুপাশে। আধারে আবছায়া মুখটা অনুভব করতে হাত বাড়ালো তন্ময়, ছুঁয়ে দিল ওর মুখ। শীতল হাতের স্পর্শে অরু কেঁপে উঠল, দেয়ালের সঙ্গে পরিপূর্ণভাবে লেপ্টে গেল, ঢোক গিলল ছোট করে। মুখ খুলল কিছু বলার জন্য। তৎক্ষণাৎ তন্ময়ের আঙ্গুল এসে ঠেকলো তার ঠোঁটে। বড়সড় হয়ে এলো অরুর চোখ জোড়া। তন্ময় বৃদ্ধাঙ্গুল দিয়ে তার ঠোঁট চেপে ধরল, মাথাটা নুইয়ে নিল সমানতালে। আধারে ক্ষুদ্র প্রচেষ্টা প্রেয়সীর মুখ দেখবার। ঘোর লাগানো কণ্ঠে সে বিড়বিড়িয়ে বলল, তোর ঠোঁট ছুঁয়ে আমি মরতেও রাজি। অরু সেই অজানা কণ্ঠে তিরতির করে কেঁপে ওঠে, সংকীর্ণ হয় হৃদয়। পর মুহূর্তে একজোড়া শীতল ঠোঁট চূর্ণ বিচূর্ণ করে তোলে তার পৃথিবী। ঝড় বর্ষণের সমান তালে ঘনিষ্ঠ হতে থাকে অষ্টদয়ের ছোঁয়া। নিবিড় স্পর্শের ঘরে সবকিছু কল্পনা জল্পনায় আচ্ছন্ন, যেন সেই কল্পনার জগৎ ভেঙে একজোড়া পুরুষালী হাত তাকে নিবিড়ভাবে জাপটে ধরে, কানের কাছটায় ঠোঁট আনে। তার দেহের নড়চড় থামাতে গভীর কণ্ঠে বলে ওঠে, যা নড়ে না প্লিজ। অরু মৃদু স্বরে গোঙালো, তীব্র প্রচেষ্টা করে চলেছে এই অসহ্যকর অনুভূতি হতে লুকোতে। তবে লুকোনো কি সম্ভব? আবেদনময়ী এই রাতে নির্জন আধারে ঘটিত অঘটন থামাতেই বুঝি ঘর আলোকিত হয়ে উঠল। বিদ্যুৎ যেন আচমকা গিয়েছে, তেমন হঠাৎ করেই ফিরেছে। বিদ্যুতের সঙ্গে ফেরে তন্ময়ের ভাবনা চিন্তার বোধটুকু। সচল হয় মস্তিষ্ক। তার আবরণ শূন্য পেশিবহুল শরীরের নিচে চাপা পড়ে থাকা ফর্সা আধঢাকা দেহখানা বিদ্যুতের সাদা আলোতে এবার সুস্পষ্ট। অরুর মেধহীন কোমরে তার একটা বলিষ্ঠ হাত এখনো রয়েছে, অন্যটি অরুর হাত দুটো শক্ত করে ধরে আছে, ওকে সম্পূর্ণভাবে দৃঢ়ভাবে নিজের কাছে বন্দি রেখেছে। বিড়াল ছানার মতন অসহায় অরু বিদ্যুতের আলোতে এবার লজ্জায় লাল হয়ে গিয়েছে, কান ধরে গলা রক্তিম হয়ে এসেছে। মুহূর্তেই তন্ময়ের উত্তেজনায় জর্জরিত শরীর অসাড় হয়ে আসে। এক ঝটকায় জাপটে বন্ধ করে নেয় দু চোখের পাতা। ব্যাকুলভাবে অনুভব করে অরুর কম্পমান অঙ্গ প্রত্যঙ্গ। বাইরে তখনও বর্ষিত হচ্ছে অদরকারি বর্ষণ। তন্ময় তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়, এক মুহূর্তের জন্য দাঁড়ায় না। অশালীনভাবে দ্বিতীয়বার না চেয়ে চোয়াল শক্ত করে চোখ মুখ বুজে কয়েক কদমে ঢুকে পড়ে নিজ কক্ষে। শব্দ করে দরজাটা বন্ধ করে। দরজায় সুঠাম পিঠ লেপ্টে ঠায় দাঁড়িয়ে রয়। হৃৎপিণ্ড তিরতির করে কাঁপছে তখন। বুকের ওঠানামার গতি অস্বাভাবিক দ্রুত। ঘন ঘন শ্বাস প্রশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নেবার অসীম চেষ্টা।
এতটা অসহায় বোধ হয় এই প্রথম লাগছে তার। এমন একটা বিশ্রী রকমের কাজ করে সে পালিয়ে এসেছে। তার অরু নিশ্চয়ই কষ্ট পেয়েছে, ওকে ওভাবে ফেলে এসেছে ভাবতে রাগে শরীরের সবটুকু উত্তেজনা হারিয়ে ফেললো। আজ যদি তার অধিকার থাকতো তাহলে কি অপরাধবোধ কাজ করতো? এতটা দ্বিধায় আক্রান্ত হতে হতো হৃদয়কে। বাবাকে দেওয়া প্রতিশ্রুতিও সে রাখতে পারেনি। বিদ্যুৎ না ফিরলে সে কি করে বসতো? ভাবতেই শিরশির করে উঠে মেরুদণ্ড। এত বড় একটা ধাপে সে চলে এসেছে, এই ধাপে পা রেখেও কিভাবে নির্লিপ্ত থাকবে, কিভাবে নিশ্চুপ রইবে? নিজেকে দমিয়ে রাখার রাস্তা তো আর নেই, তার পক্ষে আর নির্লিপ্ত থাকা সম্ভব নয়। পরিবারের সম্মতির পরোয়া করাও তার দ্বারা আর হবে না। যা হবে এবার তার ইচ্ছেতে, তার মতে। সারা রাত তন্ময় দু চোখের পাতা এক করেনি, সজাগ হয়ে চেয়ে রয় বাইরে। বৃষ্টির পোটলাপুটলি বেঁধে চলে যায়, কালো মেঘ সাদা হয়, চাঁদ ডুবে সূর্যোদয় হয়। সবটাই ঘটে তার চোখের সামনে। এই যাত্রায় ঘড়ির কাঁটা 7টায় থামে। তন্ময় ফোন হাতে তুলে নেয়, কল করে সুমনকে। সুমন গভীর ঘুমে আচ্ছন্ন। তখন ঘুম কি বসের চেয়ে বড়? না, একদমই নয়। সে তড়িৎ উঠে বসে, কল রিসিভ করে ফোন কানে তুলে মুখ খুলে গুড মর্নিং টুকু শেষ করতে পারে না। তন্ময় অধৈর্য কণ্ঠে শুধায়, আশেপাশে কাজী অফিস আছে? চমকে উঠে সুমন বিস্ফোরিত চোখে শূন্যে চেয়ে জিজ্ঞাসু সুরে বলে। কেন স্যার? তন্ময় থমথমে শক্ত গলায় বিস্ফোরণ ঘটানো কথাটি নির্বিকার ভঙ্গিতে বলে বসে, এই মুহূর্তে বিয়ে করব, যা যা ব্যবস্থা নিতে হবে। কী কী প্রয়োজন বিয়ে করতে তার খোঁজ লাগান। কাজী অফিসের লোকেশন ট্র্যাক করুন সর্বপ্রথম। কাছাকাছি হলে ভালো হয়, যত দ্রুত সম্ভব ভালো। আপনি আমার কথাগুলো বুঝছেন? সুমন কিংকর্তব্য বিমূঢ় হওয়ার কথা কি নয়? এর থেকে আশ্চর্যের বিষয় দুটো হয় না। মিটিং করতে এসে বস বিয়ে করতে চাচ্ছে। ও মাই গড! সুমন চিন্তিত, বাকরুদ্ধ। এসব যদি পরে তার বড় বস জানে? সুমন সবচেয়ে বেশি ভয় পায় মোস্তফা সাহেবকে। এই কাণ্ডে যদি সে হাত লাগায়, তার হাতই কেটে দিবে। কেটে দিলেই বাকি, ছোট বসের কথাও যে অমান্য করা সম্ভব নয়। সুমন গলায় তালোয়ার নিয়ে কোনো মতে শুধাতে চাইল, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন স্যার? কিছু কি হয়েছে? তন্ময় অধৈর্যের সপ্তমে ধৈর্য ফুরিয়ে গেছে, অল্প অবশিষ্ট নেই। সে তাড়াহুড়ো গলায় বলল, কোনো প্রশ্ন না, বিয়ের আগে এই কথা লিখ না হয়। যা যা বললাম তাড়াতাড়ি করুন সুমন সাহেব। আই এম সিরিয়াস অ্যাবাউট দিস। সুমন ফোনের ওপাশে মাথা দোলায়। দ্বিতীয় প্রশ্ন করার সাহস করে না, কিন্তু মনে একটা প্রশ্ন রয়ে যায়। পাত্রীকে মনে একজনের চেহারায় ভেসে উঠেছে। সেই কি? ধরফড়িয়ে উঠা বুক চেপে বলে, স্যার মাত্র আধ ঘন্টা দিন, সব কিছু অ্যারেঞ্জ করে ফেলবো স্যার। তন্ময় ফোন কান থেকে নামিয়ে বিছানায় ফেলে, গোসলে ঢুকে। গোসল সেরে বেরোয়, বাথরব পরে ভেজা চুলে দাঁড়ায় গ্লাসের সামনে। বাইরেরটা উজ্জ্বল, খণ্ড খণ্ড ও শুভ্র মেঘ নীল আকাশ জুড়ে। স্বচ্ছ পানি, সুইমিং পুল দেখা যাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে তৈরি হয়ে নেয়। তৈরি হয়ে ফোন হাতে তুলে নেয়। পুনরায় কল করে সুমনকে। সুমন এক রিং হতে রিসিভ করে। তন্ময় চটপট শোধায়, কত দূর? সুমন তড়িৎ জবাবে বলে, সব রেডি। ইভেন এই সাত সকালে কাজীকে ধরে বেঁধে এনে কাজী অফিস খুলিয়ে এসেছি। আমি এখন হোটেলের সামনে আসছি। কয়েক মিনিট পরপরই বাজলো ডোরবেল। তন্ময় সেই মুহূর্তে বেরোলো, ঢোক গিলল। আর চোখে চাইতেই দেখলো ওরু সোফায় বসে আছে, পিটপিট চোখে, লজ্জিত মুখে, বারংবার চাইছে। অস্বস্তি ওর এক একটা হাব ভাব। তন্ময় দরজার দিকে যেতে যেতে আদেশ ছুড়ল, রেডি হ, আমরা এক্ষুনি বেরোবো। কোথায় যাচ্ছি এই প্রশ্ন মস্তিষ্কে নিয়েই ওরু মাথা দোলালো। মনের কুঠুরিতে থাকা প্রশ্নটি করার স্পর্ধা পেল না বোধ হয়। চুপচাপ তৈরি হয়ে এলো। কিছু মিনিটের মাঝে সুমন তৈরি হয়ে বেরুনো অরুকে দেখে আরো নিশ্চিত হলো। তার ধারণা বুঝি সঠিক হতে চলেছে। তবে দেখে শুনে যতটুকু বুঝলো, অরু কিছুই জানে না। নির্বোধের মতন চুপচাপ বসে আছে। নিত্যদিনের মতো চঞ্চলতাও আজ নেই। কিছু কি হয়েছে দুজনের মধ্যে? হলেও বা তার কি? সুমন নিজের ভাবনা চিন্তা তালাবদ্ধ করলো, একচিত্তে গাড়ি চালাতে থাকলো। পেছনে বসেছে তন্ময়, অরু। দুজনে চুপচাপ ভদ্রসভ্য ভাবে বসে। আজ কাঁচও তোলা। অরু বায়না ধরেনি কাজ নামানোর জন্য। আড়ষ্টভাবে বসে আর চোখে চেয়ে যাচ্ছে শুধু। তন্ময় সবটাই না দেখেও অনুভব করলো, কিছুক্ষণ পরে যেই কাহিনীটা ঘটবে সেটি কিভাবে মেনে নেবে অরু? ও কি ভয় পাবে? কাজী অফিসের সম্মুখে এসে থামলো গাড়িটা। তন্ময় বেরোলো প্রথমে। অপর পাশে এসে দরজা খুলে ধরলো অরুর জন্য। অরু বড় বড় চোখে কাজী অফিসের সাইনবোর্ড দেখছে। আশ্চর্য হয়ে বেরোলো সে। জিজ্ঞাসু চোখে চাইলো তন্ময়ের দিকে। সেই দৃষ্টি পরিপূর্ণভাবে অগ্রাহ্য করলো তন্ময়। অরুর হাত ধরে স্থির চিত্তে হাঁটা ধরলো ভেতরে। কাজী অফিসের ভেতরে দুজন ঢুকলো আনম্যারিড রূপে, বেরোলো ম্যারিড রূপে। অরুর গলায় সুন্দর গোলাপ ফুলের মালা, তন্ময়ের গলাটাতেও সেটি। নিজ হাতেই দুজন দুজনকে পরিয়েছে। সুমন এবং সুমনের বড় ভাই সহ চেনা পরিচিত কিছু মানুষও বেরিয়ে এসেছে পিছু পিছু। তারাই ছিল পরিবার হিসেবে। বিবাহিত অরু তখনও তাজ্জব। তন্ময় তাজ্জব। অরুকে গাড়িতে বসিয়ে সুমন সহ বাকিদের উদ্দেশ্যে বলল, আজকের জন্য ধন্যবাদ। আনুষ্ঠানিকভাবে বিয়েটা হলে নিশ্চয়ই দাওয়াত পেতেন। সুমনের বড় ভাই রসিকতা সুরে বলল, মিষ্টি খেয়েছি তাতেই হবে। তন্ময় মাথা দোলায়। সালাম জানিয়ে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। বিয়েটা বেশিক্ষণ প্রাইভেট রাখা গেল না। হাওয়ার গতিতে সে খবর শাহজাহান বাড়ি পৌঁছে গিয়েছে।
এবং সবকিছু নিস্তব্ধ হয়ে গিয়েছে ঠিক অরুর মতন। তন্ময় গাড়ি চালাতে চালাতে প্রশ্ন করল। বাসায় কি বলবি? অরু বোকার মতো শুধালো। কি বলবো? তন্ময় ধীর গলায় শিখিয়ে পড়িয়ে নেবার ভঙ্গিতে জানালো। বলবি এই বিয়ে তুই স্বেচ্ছায় করছিস, তোর ইচ্ছা সহ হয়েছে। অরু পুনরাবৃত্তি করলো। স্বেচ্ছায় করেছি, আমার ইচ্ছেতে হয়েছে। তন্ময় ভ্রু তুলে বলল, স্বেচ্ছায় নয় বুঝি? তুই কি আমাকে বিয়ে করতে চাসনি? আমাকে বিয়ে করার ইচ্ছে নেই? অরু ঘাবড়ে গেল। ভোরকে তোতলানো সুরে কোনো রকমে বলল, তা কেন হবে? তা নয়, আমি আম- আমি চাচ্ছিলাম। তন্ময় সন্তুষ্ট হলো খানিক। আদেশ দেবার মতো নির্দেশে দিল। এখনকার মতো থেমে থেমে নয়, ফ্রেশ কণ্ঠে ঝরঝর ভঙ্গিতে বলবি। তোতলানো চলবে না, বুঝছিস? অরু না বুঝেছে বোঝাতে মাথা ঝাঁকালো। তন্ময় দীর্ঘশ্বাস ফেলল। তাকে আজ শাহজাহান মোস্তফা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে নির্ঘাত। চাচ্চু কিভাবে বিষয়টা নেবে তা নিয়েও শঙ্কিত সে। ভালোই সকলে মেনে নিলেই হয়। বাড়ির ছেলেমেয়েরা বিয়ে করে নিয়েছে নিজেদের মতন পরিবার ছাড়া। এই বিয়ে কি হয়েছে? হয়নি। মোস্তফা সাহেব মানবেন না এই বিয়ে, কখনো না। আজ এই বাড়িতে তার ছেলে থাকবে, নাহলে সে থাকবে। আপাদমস্তক একটা ফয়সালা হবে। এবার তিনি বৈঠক বসাবেন, মানুষ ডাকবেন, ছেলেকে বহিষ্কার করবেন। এই মেয়ে ধরা ছেলের একটা শিক্ষা হওয়া দরকার। ফোনের ওপাশে সুমন কাঁপছে, ঠকঠক করছে পাজোরা। প্যান্টটা তার একটু ভেজা ভেজা লাগছে। অতি ভয়ে ভিজে গেল নাকি? হওয়ার সম্ভাবনা 101%। প্রচণ্ড ভয়ে তার গোপন এক চাপে। মাঝে মধ্যেই দুইটা সচরাচর আসে না, তবে একটা অনায়াসে হয়ে যায়, যেমন এখন হচ্ছে। মানে হবে হবে ভাব। কপালেও বিন্দু বিন্দু ঘামের চিহ্ন। শার্ট ঘামে ভিজে গায়ে লেপটেছে। অপর পাশ থেকে দানবীয় কণ্ঠে তার মালিক এখনো চেঁচিয়ে যাচ্ছেন। এক একটা ধমকে কেঁপে উঠছে সুমন এবং তার হৃদয়। তোমার চাকরি থেকে আউট করব, তোমাকে চাকরি থেকে আউট করব, গুলি করব, বন্দুকের বুলেট ভরে তোমার বুক ঝাঁঝরা করব। স্টুপিড, মতিভ্রম হয়েছে? মনে নেই কি বলেছিলাম? আমার খেয়ে আমার পরে আমার সাথে আমাকেই লাথি। আমার সামনে আর আসবে না, খবরদার। সুমনের বুক ধরফর করছে, কণ্ঠ খাদে নেমে এসেছে। মিনমিনে গলায় কোনো রকমে বলল, ছোট ছোট স্যার বলতে বলতে না বাক্যটি পূর্ণতা পেল না। কঠিন মুখে মোস্তফা সাহেব আরেক দফায় শাসাতে শুরু করেছে। শাট আপ ইওর ননসেন্স। তোমাকে আমি পুলিশে দিব সুমন। আমার খেয়ে আমার পরে আমাকেই ধোকা দেওয়ার জন্য জেলখানায় ঢোকাবো, রিমান্ডে নিব, যত রকম মামলা আছে যা আছে সব দিব। ইউ ওয়েট অ্যান্ড ওয়াচ। সুমনের আফসোস হচ্ছে, তার মোটেও উচিত হয়নি তন্ময়ের সঙ্গ নেওয়া, তার কথায় উঠা বসা করা। বড় স্যারকে জানিয়ে দিলেই ভালো হতো। একুল ওকুল দুই কুলি সে হারিয়ে বসলো। তার এখন কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু পারছে না। চোখে জল আসছে না। বুকে ছোট ছোট চর মেরে হাহাকার করলো। সেই মুহূর্তে ফোনে মেসেজ টোন বেজে উঠলো। ফোনটা ঝাপসা চোখের সামনে তুললো। অ্যাকাউন্টে 50,000 টাকা এসেছে। কিভাবে এলো, কে দিল? বড় বড় চোখে মেসেজটি কয়েকবার পড়লো। সে সময় একটি মেসেজ এলো এয়ারটেল নাম্বার থেকে। তার জানা মতো এটি তন্ময়ের প্রাইভেট নাম্বার। ছোট মেসেজটি হচ্ছে, এনজয় ইয়োর্স ফ্রি টাইম সুমন সাহেব। বাবার সামনে কিছু না গেলেই আপনার মঙ্গল। মেঘে ঢাকা মুখেতে এবার অলৌকিক সূর্যের দুটি ছড়ালো। চ্যাপটানো ঠোঁটে মৃদু হাসির দর্শন মিলল। ছোট স্যারের নৌকায় চড়ে দুকুল হারিয়ে বসেনি। যাক, মিটিমিটি হেসে সে ঝটপট মেসেজ করলো। ধন্যবাদ স্যার। তারপর স্ত্রীকে কল করলো। হাস্যোজ্জ্বল কণ্ঠে জানালো, আসতেছি আমি। আমার জন্য ঝাল ঝাল গরুর মাংস ভুনা আর সাদা পোলাও রান্না বসে। মোস্তফা সাহেবের চোয়াল শক্ত। তার চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না। গেলেও ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠবে নিশ্চিত। তিনি গম্ভীর মুখে গলগল পায়ে নিজের ঘর থেকে বেরিয়ে এসেছেন। লিভিং রুমের নরম সোফায় বসেছেন বিচারকের মতো। ইতিমধ্যে শাহজাহান বাড়ির সবার নিকটে হাওয়ার গতিতে বিয়ের খবরটি পৌঁছে গিয়েছে। সকলেই জানে তন্ময়ের অরু 3 কবল বলে বিয়ে করে ফেলেছে। এহেন সংবাদ শোনার পরে পরিবারের এক একটি সদস্যের এক এক রকম ভাবভঙ্গি, আকার ইঙ্গিত। যেমন জবেদা বেগমের কথাই বলা যাক। ভদ্রমহিলা ট্রে সাজাচ্ছেন। ট্রেতে দিয়েছেন মিষ্টি 2 রকমের শরবত, কেকের 1 পিস টুকরো, 2টো টিস্যু। ছেলে মেয়েকে পরিবারের পরম্পরাগতভাবে আপ্যায়ন করার জন্য একেবারেই প্রস্তুত তিনি। অন্যদিকে মুফতি বেগম লিভিং রুম থেকে কাচের সবকিছু সরিয়ে নিচ্ছেন। তার মতে আজ ভালো রকমের ঝামেলা বাঁধবে। তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি হবে। তর্কে উইনার কে হবে মুফতি বেগম জানেন না। কে উইনার হবে না তাও তিনি জানেন। যে উইনার হবে না সে লিভিং রুমের সব ভেঙে ফেলবে এটিও জানেন। এর জন্য আগে ভাগে সব সরিয়ে রাখছেন। মোস্তফা সাহেব কঠিন চোখে আপাতমস্তক ছোট ভাইয়ের বউকে দেখে নিলেন। শিরশির করে উঠল মুফতি বেগমের শরীর। মারাত্মক ভয় পেলেন, তবুও সরানোর অভিযান বন্ধ করলেন না। দুরু দুরু কম্পমান বুকে কাচের ফুলদানি চেপে আলগোছে চলে এলেন। রান্নাঘরে ফিরে আটকে রাখা শ্বাস ফেললেন।
বড় বাঁচা বেঁচেছেন। আর চোখে দেখলেন ব্যস্ত জবেদা বেগমকে, নিচু গলায় সাবধান করলেন, এসব রেডি করতেছেন কি বকাচকা খেতে ভাবি? ভাইয়া মারাত্মক রেগে আছে। এই সাজানো গোছানো ট্রে দেখলে তার হাই প্রেশার আরো হাই হবে। জবেদা বেগম চিন্তিত মুখে ফিরে চাইলেন, অনর্গল বলে গেলেন, এর জন্য কি নিয়ম কানুন মানবো না? বিয়ে তো হয়েছে, তাই না? এই বিষয় তো অস্বীকার করার মতো না। আর আমার ছেলেটা অকারণে নিশ্চয়ই এমন করেনি, কারণ আছে। ও আসলেই জানতে পারবো। মাত্রই রান্নাঘরে ঢোকা সাবিহা মায়ের কথাবার্তা শুনে মাথা দুলালো। সে তার মায়ের সাথে সহমত, তারও তাই মনে হয়। সে উদ্বিগ্ন কণ্ঠে জানালো, আজ বাদে কাল তো বিয়ে হতো, কালকে বাদে আজকে হলেই বা কি? আর ওরও তো ভাইয়াকে পছন্দ করে। বিড়াল ছানার মতো ভাইয়ার চারিপাশে ঘুরে ফিরে বেরিয়েছে, আকার ইঙ্গিতে সবসময় বুঝিয়েছে ও ভাইয়াকে পছন্দ করে। দুজন দুজনকে পছন্দ করে, যেহেতু বিয়ে হলে আরো ভালো হয় না? মুফতি বেগম সাবধান করলেন, ধীরে সুস্থে বল, বড় ভাইয়া শুনে নিলে তোর খবর আছে। ঘর বাড়ি ভেঙে ফেললেও ফেলতে পারেন। সাবধানখানা কাজে লাগলো। সাবিহা মৃদু ভয় পেল, কণ্ঠ নামালো, ফুসুর ফাসুর করে আরো কিছু মন্তব্য ছুড়ল, তবে কথা শেষ করে গেল না। রান্নাঘরে থেকে গেল, মায়ের সাথে ট্রে সাজাতে হাত বাড়ালো। সে সময় রুবির উপস্থিতি ঘটলো। মেয়েটা দৌড়ে এসেছে, কপালে তার বিন্দু বিন্দু ঘাম। এসিতে থেকেও সে ঘেমে নিয়ে একাকার। গরম গরম আশ্চর্যজনক অবিশ্বাস্য খবরাখবর শুনেই বোধহয় এসেছে। প্রথমে সে বিশ্বাস করতে পারেনি, তবে বাসার হালচাল দেখে এবার বিশ্বাস করতে বাধ্য হয়েছে। আজ সাংঘাতিক কিছু ঘটবে বলে আশঙ্কাও করছে। অন্যদিকে সুমিতা বেগম দিশেহারা। অভদ্র মহিলার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে যেন। সে সিঁড়িপথে ঘাপটি মেরে দাঁড়িয়ে, নড়চড় নেই। জবেদা বেগম দুবার ডেকেও সাড়া পেলেন না। বড় মাপে শক খেয়েছে। পাবাড়ি কথায় জবেদা বেগম যতটুকু জানেন, সুমিতা বেগম চাচ্ছিল তার ভাইয়ের ছেলের সাথে অরুর বিয়ে দিতে। তা কি আর সম্ভব? ওই লম্পটের কাছে তাদের মেয়ে বিয়ে দিবে? ইহ জন্মে নয়। আনোয়ার সাহেব অবুজ বাচ্চাদের মতন চুপচাপ লিভিং রুমে এলেন। তার পেছনে ওহি সাহেব। দু ভাই মুখে কুলু পেটে রেখেছেন। বড় ভাইয়ের হাবভাব দেখে মুখে কিচ্ছুটি জিজ্ঞেস করবার সাহস পেলেন না। নার্সারির বাচ্চাদের মতো ভাইয়ের পাশে এসে বসলেন। চোখ তুলে দুজন চাওয়াচাই করে নিলেন। হাবভাব বোঝার জন্য মিথ্যে প্রচেষ্টা আর কি। সবার চোখ অগোচরে সদর দরজার দিকে রয়েছে। দরজা দিয়ে এই বুঝি তন্ময় অরু ফিরবে। কান দুটো সকলের খাড়া। এই বোধহয় গাড়ির আওয়াজ কর্ণগোচর হবে। গুনে গুনে ঘণ্টাখানেক সকলেই একই রকম ভাবে মূর্তি বনে রইল। টু শব্দও নেই কোথাও। নীরবতা ভাঙল গাড়ির ধ্বনিতে। সেই ধ্বনিতে ধরফড়িয়ে উঠে জবেদা বেগমের মুখ। শান্ত স্থির নেই সাবিহাও। মা মেয়ে একবার চোখাচোখি করে নিল। সুমিতা বেগম নীরব দর্শক মাত্র, তার মস্তিষ্ক শূন্য। জবেদা বেগম ট্রে হাতে বেরোলেন। সে সময় সজ্জিত ট্রেখানা স্ত্রীর হাতে দেখে ফুলে ফেপে উঠলেন মোস্তফা সাহেব, যেন কেউ তার কাটা গায়ে নুনের ছিটে মেরেছে। উচ্চকণ্ঠে ধমকে সুরে প্রশ্ন ছুড়লেন, এসব কি? এগুলো দিয়ে কি হবে? জবেদা বেগম আমতা আমতা করলেন। জবাবে বলার মতো ভাষা খুঁজে পেলেন না। এগুলোর সাহসও সঞ্চয় করতে ব্যর্থ তিনি। জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলেন। আর চোখে দরজার দিকে তাকাতেই দেখলেন তন্ময় ঢুকছে। ঢুকতে ঢুকতে তন্ময় বলল, ওসব রাখো মা, পরে হবে। তন্ময়কে নির্বিকার দেখালো। হাবভাব সাধারণ, পায়ের গতি অত্যন্ত ধীর, অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে নিত্যকার তেজ, চোখ মুখ শীতল সমুদ্রের মতো স্থির। বলার উপায় নেই, এই ছেলে সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে এসেছে। ছেলের হাবভাবে মোস্তফা সাহেবের প্রেশার দ্বিগুণভাবে বাড়ল যেন। আঙ্গুল তুলে কিছু বলতে গিয়েও পারছেন না। আশেপাশে কিছু পেলেনও না। ফ্লোরে ছুঁড়ে মারার জন্য বুকটা চেপে ধরলেন। তন্ময় লিভিং রুমে পৌঁছে সোফায় বসলো আরামদায়কভাবে। আর চোখে এক পল অরুকে দেখে নিল। মেয়েটা ইতস্ততভাবে এগিয়ে আসছে, চোখ মুখ লজ্জায় নত। ওকে এমন বিশ্রী রকম পরিস্থিতিতে সে ফেলতে চায়নি, বাধ্য হয়ে করেছে। তার হাত পা বাঁধা পড়েছিল। দীর্ঘশ্বাস টেনে নিয়ে নিজেকে প্রস্তুত করলো বাবা চাচাদের সামনাসামনি হওয়ার হলো। তাই বসতে না বসতেই মোস্তফা সাহেব শুধালেন, কি শুনছি আমি? তন্ময় মাথা তুলল, বাবার চোখে চোখ রাখলো, না বুঝার ভান ধরলো। বিচিত্র ভঙ্গিতে ভ্রু দুলিয়ে বলল, কিভাবে বলবো? তুমি কিছু শুনেছো? আমি তো পাশে ছিলাম না। দেখি বলো শুনি। মোস্তফা সাহেব নিজেকে যথাসম্ভব শান্তশিষ্ট রাখার প্রচেষ্টা চালালেন। দাঁতে দাঁত পিষে বললেন, ফাজলাম করতেছিস তুই, নাকি বিয়ে করছিস শাহরুখে? তন্ময় সাবলীল গলায় দিনে দুপুরে চোখ মুখ খোলা রেখে মিথ্যেটা জানালো। ও আমাকে ভালোবাসে, বিয়ে করতে চেয়েছে, তাই আমি করেছি। আমার মনে হয়েছে আমার থেকে ভালো লাইফ পার্টনার ওর জন্য অন্য কেউ হতেই পারে না। ঠিক তরু? আনোয়ার সাহেব সামান্যভাবে একমত হলেন। তারও তাই মনে হয়। তন্ময় থেকে ভালো মেয়ে জামাই হতেই পারে না। তিনি এ মেয়ের সম্মতি জানতে চোখ তুলে তাকালেন। অরু তন্ময়ের দৃষ্টি পেয়ে লজ্জায় আড়ষ্ট হলো। কোনো মতে মাথা তোলালো ক্রমান্বয়ে। ব্যাস,
মুহূর্তেই আনোয়ার সাহেব চিন্তামুক্ত হলেন, হেসে উঠলেন প্রফুল্ল গলায়। তবে হাসিটুকু বেশিক্ষণ স্থির থাকতে পারেনি। মোস্তফা সাহেব গম্ভীর কণ্ঠে ধমকে উঠলেন। বড় ভাইয়ের ধমক খেয়ে চুপ করে গেলেন আনোয়ার সাহেব। মোস্তফা সাহেব তন্ময়কে শক্ত চোখে দেখলেন, তারপর ওরুর দিকে তাকিয়ে শুধালেন, আরও তুমি সত্যিটা বলবে? ওর শিখিয়ে পড়িয়ে দেওয়া কথা তোতা পাখির মতো বলবে না। আমি আছি তোমার পাশে, ও কিছু করতে পারবে না। বলো, ও তোমাকে জোর করেছে? অরু কেঁদে দেবে দেবে ভাব, ছোটখাটো শরীরটা কাঁপছে। জাবেদা বেগম এসে জড়িয়ে ধরলেন ওকে। মোস্তফা সাহেব পুনরায় গম্ভীর মুখে শুধাতে অরু ঠিকঠাক স্পষ্ট গলায় জবাব দিল, আমি স্বেচ্ছায় করেছি। তন্ময় মুগ্ধ হলো। তীর করে কাঁপলো তার হৃদয়। প্রফুল্লতায় ভরে গেল ভেতরটা। মাথা উঁচিয়ে তাকালো বাবার দিকে। মুখটা কালো হয়ে আছে মোস্তফা সাহেবের। অরুর কথা তিনি কানে তুললেন না, উল্টো আঙ্গুল তুলে ছেলের উদ্দেশ্যে বললেন, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো অপদার্থর এখানে স্থান নেই। তন্ময় সহজ সরল ভঙ্গিতে উঠে দাঁড়ালো, গম্ভীর মুখে গলা উঁচিয়ে বলল, ওরু চল। মোস্তফা সাহেবের চোখ জোড়া বড় বড় হয়ে এলো, চোখের মনি বেরিয়ে আসবে যেন। তিনি আতঙ্কিত গলায় প্রশ্ন ছুড়লেন, ও কোথায় যাবে? তন্ময় অসভ্যের চূড়ান্তে গেল। আমার বউ আমার সাথে যাবে না? উপস্থিত সকলে হতভম্ব হলো। কিং কর্তব্য বিমূঢ় মোস্তফা সাহেব। সাবিহা আর রুবিও মিটিমিটি হাসছে। আনোয়ার সাহেব মুগ্ধ হলেন, উঠে ভবিষ্যৎ মেয়ে জামাইকে বুকে জড়িয়ে নিতে চাইলেন, তবে তা বড় ভাইয়ের ভয়ে পারলেন না। হাসি মুখে শুধু চেয়ে থাকলেন। ইতিমধ্যে মোস্তফা সাহেব দাঁড়িয়ে গিয়েছেন, আঙ্গুল তুলে মুখ খুললেও কিছুই বলতে পারলেন না। তন্ময় সুযোগে গা ভাসে আলগোছে সিঁড়ি ভেঙে উপরে উঠে এলো। নিজের ঘরে ফিরে এসে আনমনে হাসলো। আজ আর দরজাটা লাগালো না, আধা ভেজানো রেখেই কিছু একটা খোঁজাখুঁজি শুরু করলো। সেলফের পেছনে পেল মাঝাকৃতি একটি ছবির ফ্রেম। অরু আর তার এই ছবিটা পুরাতন। তখন অরু 10ম শ্রেণীতে পড়তো। ছবিটি তোলা হয়েছে তাদের ছাদে। অরু তার পাশে দাঁড়িয়ে তার পানে কেমন মুগ্ধ চোখে তাকিয়ে। তন্ময় মৃদু হাসছিল তখন। এমন সময় তোলা হয়েছে, তুলেছিল সাবিহা। ছবিটা এতটাই মনে ধরেছিল তন্ময়ের যে সে সময় নষ্ট না করে বন্ধুকে দিয়ে তৎক্ষণাৎ বের করিয়ে রেখেছিল। এতদিন লুকিয়ে রাখতে হয়েছিল, এখন আর লুকাতে হবে না। এটা এবার খুব শীঘ্রই তার রুম জুড়ে থাকবে, দেয়ালে রাজত্ব করতে পারবে। ছবিতে থাকা বোকা মুখটা ছুঁয়ে তন্ময় বিড়বিড়িয়ে ওঠে, আচ্ছা, বাবার ভয়ের সংখ্যা কখনো সত্য হবে না, আমি হতে দেব না। আমরা সারা জীবন ভালো থেকে সুখে থেকে দেখিয়ে দেব, কেমন? রাগে গড়গড় করছেন মোস্তফা সাহেব। বাড়ির লোকদের হাবভাবে রাগটারও বেশি করে মাথায় চড়ে বসেছে। বাড়ির একটা মানুষেরও মাথা ব্যথা নেই, সবাই এই বিয়েতে সম্মতি দিয়ে বসে আছে। আশ্চর্য, তাদের এমন পজিটিভ রিয়াকশন কেন হবে? নির্বাক না হয়ে এক একজন ঢাকঢোল পেটাতে তৈরি। তার ছোট ভাই আনোয়ার সাহেবের কথাই বলা যাক, সে দিব্যি ধেই ধেই করে নেচে কুদে রাজি তন্ময় অরুর বিয়েতে। উল্টো তিনি পারলে এখনই তন্ময়কে কোলে তুলে নাচতে শুরু করে দেন। হয়তো পারলে এলাকা জুড়ে মাইকিংই করতেন। ছেলের সাথে এত এত বোঝাপড়া, এত কিছু, এত ঝগড়াঝাটি মোস্তফা সাহেব তাহলে কার জন্য করলেন? দিন শেষে যার জন্য তিনি করেছিলেন চুরি, সেই এখন বলছে সে চোর। সবাই ভালো মধ্যে মোস্তফা সাহেব হলেন কালো, ভিলেন সেজে বসে আছেন। এসব ভেবে সিংহের মতন গর্জন দিয়ে উঠছেন। তাকে দেখলে দূর দূর কাঁপছে জাবেদা বেগমের অন্তরাত্মা। ভয়ে তিনি জুবুথুবু হয়ে আছেন, চাচ্ছেন কোনো রকমের ল্যাটা মেরে শুয়ে পড়তে। চোখ বুজে ঘুমের দেশে পাড়ি দেবার ঢপ ধরবেন। ঘুমিয়ে পড়েছে দেখলে কি আর ডেকে তুলে চেঁচাবে? কখনোই না। সেই সূত্র ধরে তিনি বিছানার কাজটায় মাত্রই গিয়েছেন, অমনি রাগিত সুরে মোস্তফা সাহেব স্ত্রীর উদ্দেশ্যে বলে বসেন, এ কি ছেলে তুমি আমায় দিলে? এর থেকে আমার কলিজা ছিঁড়ে খেয়ে ঢেকুর তুলতে। জবেদা বেগমের চোখ জোড়া ছোট ছোট হয়ে এলো তৎক্ষণাৎ। অগোচরে মুখ বেঁকিয়ে ভেঙচি কাটলেন। যে মানুষটা ছেলেকে একদিন না দেখলে ঘুমাতে পারে না, ছটফট করে বেড়ায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তার মুখে সব মানায়? নেহাত পক্ষে রেগে মেগে বলছে, সাত সকালে ঠিকই সব ভুলে বসবে। জাবেদা বেগম বোঝানোর তাগিদে বলতে নিচ্ছিলেন, রাগ ঝেড়ে মুছে শুয়ে পড়েন, রাত অনেক হয়েছে। মোস্তফা সাহেব হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। লিভিং রুমে পৌঁছে বাড়ির প্রত্যেকটা সদস্যকে চেঁচিয়ে ডেকে আনলেন। ঘোষণা দিলেন অরু আর দোতলায় থাকতে পারবেন, ওকে নিচতলার একটা ফাঁকা রুমে ট্রান্সফার হতে হবে আজ এবং এখনই। মোস্তফা সাহেবের কথা অমান্য করবার স্পর্ধা কারাচ্ছে। সেই মুহূর্তে আকাশ, সাবিহা, রুবি লেগে পড়েছে অরুর রুমের গুরুত্বপূর্ণ জিনিসপত্র ট্রান্সফার করতে। নিচতলার বাদিকের রুমে রাতারাতি ট্রান্সফার করা হলো বেশ কিছু জিনিসপাতি। মোস্তফা সাহেব সিঁড়িপথে দাঁড়িয়ে থেকে বিচক্ষণ নজরে নিজ চোখে জিনিসপাতি ট্রান্সফারের কার্যক্রম দেখছেন। আনোয়ার সাহেব একটিবার অবশ্য মুখ খুলতে চেয়েছিলেন। বড় ভাইয়ের কঠিন চোখের চাহনি দেখে চুপ করে গিয়েছিলেন পর মুহূর্তেই। একই ব্যাপারটা ঘটেছে তন্ময়ের সঙ্গে। সেও দোতলায় দাঁড়িয়ে অসহায় চোখে দেখছে এসব কাণ্ড কারখানা। কিছু যে বলবে সম্ভব না, এখন মুখ খুলে কিছু বললেই সর্বনাশ হবে। এভাবেই বাবাকে দেয়া ওয়াদা সে ভঙ্গ করেছে। সেই বিষয়ে মোস্তফা সাহেব আপসেট ভীষণ।
তন্ময় বুঝতে পেরেছে বলেই আর ঝামেলা করলো না। এক চিত্তে দেখলো ওর ছোটখাটো দেহটা পুতুল হাতে সিঁড়ি বেয়ে নিচে নামছে, আর চোখে ফিরে ফিরে বারংবার কেমন করে চাইছে। মুখটা এইটুকুন হয়ে আছে, ওর মুখশ্রীতেই লেপটে আছে, ও যেতে চাচ্ছে না। তন্ময়ের ভারী মায়া লাগলো, ইচ্ছে করলো দৌড়ে গিয়ে ওকে বুকে পিষে নিতে, যত প্রকার আদর এই পৃথিবীতে এক্সিস্ট করে সব ওর উপর ঢেলে দিতে। অরুকে নিস্তালার রুমে ঢুকতে দেখে কিছুটা শান্ত হলেন মোস্তফা সাহেব। স্থির চিত্তে উপস্থিত সকলের মুখমণ্ডলে চোখ বুলিয়ে বললেন, নিজেদের মধ্যে কোনো বিয়ে হয় না, পরিবার ছাড়া কিসের বিয়ে? পারিবারিকভাবে বিয়েটা না হওয়া অবধি আরও এখানেই থাকবে। তোর কি মতামত আনোয়ার? আপত্তি আছে? আনোয়ার সাহেব বড় ভাইয়ের তালে তাল মিলিয়ে সঙ্গে সঙ্গে মাথাটা দুলিয়ে বোঝালেন, না, আপত্তি নেই, থাকতে পারে না। মোস্তফা সাহেব শেষবারের মতন ছেলেকে তেরছাভাবে এক মুহূর্ত দেখলেন। তন্ময়ও সমানভাবেই তাকিয়ে রইল। জন্মদাতা পিতাকে আরেক দফায় রাগাতে ভ্রু তুলল। ভ্রু নাচিয়ে যেমন সুজাচ্ছে, কি ব্যাপার স্যাপার। মোস্তফা সাহেবের মেজাজ মুহূর্তেই তুঙ্গে উঠল। তিনি আঙ্গুল তুলে উচ্চ কণ্ঠে বকাঝকা করে চলে যেতে উদ্যত হলেন। জবেদা বেগমও স্বামীর পিছনে চলে গেলেন। আনোয়ার সাহেব মৃদু মৃদু হাসছেন, মুচকি হেসেই চোখ তুলে দোতলায় দৃষ্টি ফেলেন। তন্ময়কে এক পল দেখে সিঁড়ি ভেঙে উপরে উঠে এলেন। তন্ময় এগিয়ে এসে সামনাসামনি দাঁড়ালো। দৃষ্টি তার নত, ভদ্র সভ্য তার ভাবভঙ্গি। আনোয়ার সাহেব হাত উঠিয়ে তন্ময়ের কাঁধে রাখলেন। তন্ময়ের দৃষ্টি নত রেখে বলল, আর ওকে বোনের মতো আমি কখনোই দেখিনি। মাপ চাইছি চাচ্ছু, তোমার ভরসা আস্থা ভেঙেছি, তোমাকে ঠকিয়েছি। আনোয়ার সাহেবের ঠোঁটের রেখা প্রসারিত হলো। তিনি মোলায়েম পিতৃত্ব সুরে শুধালেন, বাবা, তোর কি আরুকে পছন্দ ছিল? তন্ময় মাথা উঠালো। তার নিগুড়তম চোখ জোড়ার দৃষ্টির সম্মুখে দাঁড়ানো আনোয়ার সাহেবের চোখের মধ্যেখানি। সে গভীর কণ্ঠে ঝরঝরে ভঙ্গিতে নির্দ্বিধায় বলল, পছন্দ প্রচণ্ড ছোট শব্দ হয়ে যায়, বড়ই অসাধারণ শোনায়। আমি ওকে ভালোবাসি, ভীষণ রকমের ভালোবাসি চাচ্ছু। আনোয়ার সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, বোঝবার ন্যায় মাথা দোলালেন। ফিচেল হেসে বলে, যতটুকু বুঝলাম আরুও তোকে ভালোবাসে। মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। হ্যাঁ, তন্ময় এ যাত্রায় ঠোঁট টিপে হেসে ফেলে। আনোয়ার সাহেব নিভু নিভু গলায় বলেন, একমাত্র সন্তান আমার, তাও মেয়ে। সবসময় ভেবে দেখেছি একটা সময় আসবে যখন আমার এই আদরের টুকরোকে বিয়ে দিতে হবে, আমাদের ফেলে ওর শ্বশুর বাড়ি যেতে হবে, তাদের মানিয়ে চলতে হবে। কেমন হবে তারা? তাদের মতো কি আগলে রাখবে ওকে? ভালোবাসবে? পত্রিকা পড়তে বসলেই কত নিউজ পড়ি, আর আজকে উঠি ভয় পাই আমার মেয়েটা সুখে থাকবে তো। এতটুকু বলে একটু থামলেন আনোয়ার সাহেব। তার চোখ জোড়া লাল হয়ে এসেছে। ভেজা চোখ নিয়ে হেসে স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে বলে ওঠেন, এখন আর সেসব চিন্তা ভাবনা নেই রে বাবা, খাঁটি রত্ন তুই। হাতের তলায় বড় হওয়া ছিল আমাদের, তোকে চিনি জানি। আমার মেয়ের জীবনসঙ্গী হিসেবে তোর থেকে ভালো কেউ হতে পারে না, সম্ভব না। আমি ওকে তোর হাতে তুলে দিতে পারি, চিন্তামুক্ত থাকবো, সারা জীবন মেয়েটার চোখের সামনে থাকবে একই বাড়িতে, এটাই তো আমার শান্তি। তন্ময় প্রতিজ্ঞা দেবার মতন দৃঢ় কণ্ঠে জানায়, আমি আর ওকে সুখে রাখবো, দেখে রাখবো সারা জীবন। পরদিন শাহজাহান বাড়ি শান্ত, বড় স্থির, যে যার মতো নিত্যকারের হাবভাবেই রয়েছে। তন্ময় নিজেও নির্বিকার, আগেকার ন্যায়। সদ্যবিবাহিত পুরুষ তাকে কোন দিক দিয়ে লাগছে না। সে সকাল সকাল রোজকারের মতো অফিস ব্যাগ হাতে নিচে নেমে এসেছে। ব্রেকফাস্ট করে অফিসে যাবে। অরু ইতিমধ্যে পরিপাটিভাবে উপস্থিত, উৎসুক নয়নে রান্নাঘরে উকিঝুঁকি দিচ্ছে। কি করতে চাচ্ছে ও আর এক আল্লাহ ছাড়া কেউ হয়তো বুঝবে না। তন্ময় গোপনভাবে এক পল দেখলো, খেয়াল করলো সুন্দর একটা ড্রেস পরেছে, সাদা আনারকলি, দু চোখে গাঢ় করে কাজল পরেছে, দু হাত জুড়ে সাদা কাচের চুড়ি। তন্ময় মুগ্ধ হলো। বেহায়ের মতো চেয়ে থাকতে চেয়েও নিজের দৃষ্টি অস্বাভাবিক ধৈর্যসহ নিয়ন্ত্রণে নিল। একই গতিতে হেঁটে এসে চেয়ার টেনে বসলো। অরু শব্দ শুনে তড়িৎ ফিরে তাকালো। তন্ময়কে দেখে জড়সড়ভাবে দাঁড়ালো, লাজুক ওর হাবভাব। কি সুন্দর নতুন বইয়ের মতো লজ্জা পাচ্ছে। আফসোস তাদের অবস্থান অন্যদের থেকে ভিন্ন, না হলে হয়তো তারা এখন নিউলি ম্যারিড কাপল হতো, সুন্দর একটা দেশে হানিমুনে ছুটত। খেতে বসে সকলে ঘুরে ফিরে তন্ময় অরুকে আর চোখে কোন চোখে দেখছে। নির্বিকার থাকতে চেয়েও পারছে না কেউ। এই যে জবেদা বেগম বারবার ওদের দেখছেন আর মিটিমিটি হাসছেন, একই অবস্থা সাবিহা, রুবি, দীপ্তর। সুমিতা বেগম আবার অন্যদিকে আগের চেয়ে তন্ময়ের পানে নজর বেশি দিচ্ছেন। 4 বার তিনি তন্ময়ের সামনে গিয়ে ওর পাতে রুটি তুলে দিলেন। এ যাত্রায় মুখ খুলে জিজ্ঞাসা করে বসলেন, বাবা, আর কিছু লাগবো তোর? মুখে পরোটা গিলতে নিয়ে তন্ময় কেসে উঠল। বাড়ির ছেলে সে, সারা জীবন ডাইনিং থেকে
নিজ হাতে নিয়ে খেয়েছে। কখনো এহেন প্রশ্ন করেননি সুমিতা বেগম, তাই অপ্রস্তুত হয়ে পড়েছে এক মুহূর্তের জন্য। জবেদা বেগম ঠোঁট টিপে হাসি আটকে রেখেছেন। অরু ইতিমধ্যে চেয়ার থেকে দাঁড়িয়ে পড়েছে। তড়িঘড়ি করে ব্যগ্র ভঙ্গিতে এক গ্লাস পানি এগিয়ে ধরে। এতে করে পরিস্থিতি আরো হাস্যকর হয়ে ওঠে। শব্দ করে হেসে ফেলে সাবিহা। মোস্তফা সাহেব গম্ভীরে চূড়ান্তে গিয়ে দাঁড়িয়ে পড়েন। গট পায়ে বেরিয়ে যান। সে যেতেই সবাই স্বতঃস্ফূর্ততায় হেসে কুটি। সকলে কেন হাসছে তা তন্ময় বুঝলেও ওরও বুঝলো না বোধ হয়। বোকা বোকা চোখে দেখছে সবাইকে। তন্ময়ের চোখে চোখ পড়ে। এবার নিগুড়ভাবে চেয়ে থেকে ধীর গলায় তন্ময় নিজ অজান্তেই বলে বসে, অফিস যাচ্ছি, আসি। কান সকলের খাড়া হয়েছিল। কথাটা কম বেশি সকলের কর্ণগোচর হলো। দ্বিতীয় দফায় উচ্চস্বরে হেসে উঠল সকলে। তন্ময় অনির্মিতভাবে ব্যাগ হাতে বেরিয়ে এলো দ্রুত পদচারণে। বাগানে পৌঁছে আটকে রাখা দীর্ঘশ্বাসটুকু ফেলবে, তখনই খেয়াল করলো সম্মুখে মোস্তফা সাহেব দাঁড়িয়ে। বাবা ছেলের মধ্যে সেখানেই সেই মুহূর্তে দাঁড়িয়ে কিছু মুহূর্ত তর্ক বিতর্ক চলল। সেই তর্ক বিতর্ক থামলো আনোয়ার সাহেবের উপস্থিতিতে। মোস্তফা সাহেব এবং আনোয়ার সাহেব একসঙ্গে বেরিয়ে পড়েছেন। তন্ময় নিজের গাড়িতে উঠে বসেছে। গাড়ি স্টার্ট করেই বাদিক চাইলো। ওরু এগিয়ে আসছে, সঙ্গে সাবিহাও আছে। ওদের আসতে দেখে কাজ নামিয়ে দিল। সাবিহা মিটমিট করে হেসে শুধালো, আমাদের সামনের পার্লারে নামিয়ে দিবা? তন্ময় ভ্রু তুলে জিজ্ঞাসা ভঙ্গিতে এত সকালে পার্লারে কি? সাবিহা ডান চোখ টিপে রহস্যময় ভাবে বলল, ওরও নাক ফুরাবে। আশ্চর্য হলো তন্ময়। নাক ফুটো করবে হঠাৎ, সেটা কেন? তাও বিয়ের পরের দিনই। সে খানিক ভেবে দেখলো দেশের মেয়েরা সাধারণত বিয়ের পরপরই নাক ফুরিয়ে নেয়। এই যাত্রায় তার চকিত দৃষ্টি অরুতে পড়ে। অরুর কান দুটো রক্তিম ও অন্যদিকে চেয়ে আছে। তন্ময় নিজেও কল্পনা জল্পনায় ব্যস্ত হয়ে পড়ে। অরুকে নাক ফুলে কেমন লাগবে? পরপর নিজের ভাবনায় মাটি চাপিয়ে গম্ভীর কণ্ঠে ধমকে সুরে বলে, নাক ফোরাতে হবে কেন? তাও এই সময়? এইসবের দরকার নেই, যা ভেতরে। এতটুকু বলেই সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাতে ফিরে লক্ষ্য করে অরু নাক ফুরিয়েছে। খুব সুন্দর একটা ডায়মন্ডের নাকফুল পড়েছে। এই সাধারণ বিষয়টা ঝড় তুলল তার বুকে। ইচ্ছে করলো ছুঁয়ে দেখতে, চুমু খেতে। দারুণ সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়ালো এই নাকফুল ওর মুখ জুড়ে। একদিন সুযোগ পেয়ে সে চুমুও বসেছিল। তারপর এক একটি দিন একই গতিতে একই নিয়মে চলতে লাগলো। মন মতন ওর সঙ্গে সময় কাটানো দুষ্কর হয়ে দাঁড়ালো বটে। বাড়ির সবাই তাদের চোখে চোখ রাখে। একা ওকে পাওয়াটা অসম্ভব হয়ে পড়েছে। দূর হতে এক পল দেখা ব্যাস। মাঝে মধ্যে অবশ্য সঙ্গ পাওয়া যায়, গেলেও সময় যেন কিভাবে চলে যেত। এভাবেই তো কেটে গেল 3টা বছর, কতগুলো বসন্ত। ফেব্রুয়ারি মাস, বসন্তকাল। বাংলায় ফাল্গুন মাস। আজ 14 তারিখ, ভালোবাসা দিবস। এই দিনে ঢাকা শহরের পথঘাট ধর্মঘট পড়ে। ভালোবাসার ধর্মঘট। আকাশে বাতাসে আয়ুতে বায়ুতে উড়ে বেড়ায় ভালোবাসারা। ডানে বামে উপরে নিচে সবখানে বিভিন্নভাবে উপস্থিতি থাকে কপোতকাপতিদের। এহেন দিনের সাত সকালে তন্ময় ধানমন্ডির লাবণা রেস্টুরেন্টে নির্বিকার মুখে বসে। পরনে সাদা রঙের পোলো শার্ট, সাথে কালো কার্গো প্যান্টস। চুলগুলো অপরিপাটিভাবে কপালে পড়ে শূন্যে চেয়ে থাকে। হাতের গরম কফিটায় হুটহাট চুমুক বসাচ্ছে। এই যাত্রায় মাথা না ঘুরিয়ে শুধু চোখের মনি ঘুরিয়ে আর চোখে একটি বার দেখে নিল পাশাপাশি একদম মুখোমুখি বসা দুজন ব্যক্তির চলাকলা। আয়নের সঙ্গে খুব একটা প্রীতিপূর্ণ সম্পর্ক নেই মোস্তফা সাহেবের। বিশেষ একটি কারণে আয়নকে দু চোখে দেখতে পারে না ভদ্রলোক। মুখ চোখ গম্ভীর করে রাখেন চূড়ান্ত পর্যায়ে, যেন অয়ন কোটি টাকা তার থেকে চুরি করে নিয়েছে। অবশ্য কোটি টাকা না নিলেও একমাত্র মেয়ে তো চুরি করেছে। ধুরন্ধর ছেলে মানুষ একটা। নাক টিপলে এক্ষুনি দুধ বেরোবে এমন ছেলের ভেতর মেয়েটা তার দেখলো কি? কথায় আছে প্রেম অন্ধ। নিশ্চিত অন্ধ হয়ে গেছে। মোস্তফা সাহেবের কপালে গুনে গুনে 4টা ভাঁজ পড়েছে। হাতের কফিটা পানির মতন ঠান্ডা হতে চলেছে। চুমুক দেবার বিন্দুমাত্র আগ্রহ নেই। এই বিচ্ছু ছেলেকে দেখলে তার খাওয়া দাওয়া হাওয়াতে মিলিয়ে যায়। বেলুনের মতো চুপসে আসে মুখশ্রী। আর এদিকে আরেকটা আছে তার ছেলে, চুপচাপ মুখে কুলু পেটে বসে। ওকে কি তিনি বসে থাকতে এনেছেন? কিছু বলবে তা না? একটিমাত্র আপন ছোট বোনর, সেই বোনের জন্য কি চিন্তা নেই? মোস্তফা সাহেব দুবার চোখ উঠিয়ে তাকালেন তন্ময়ের দিকে। ইশারা ইঙ্গিতে তিনি কথাবার্তা আগাতে বলবেন, কিন্তু ছেলে তাকে সেই সুযোগ দিলে তো দিচ্ছেই না। উদাস ভঙ্গিতে অন্যদিক ফিরে বসে। উপায়ন্তর না পেয়ে গলা খাকারি দিলেন তন্ময়। ডান ভ্রু তুলে তাকায়। জুবু থুবু হয়ে বসা অয়নও চায়। ছেলেটা প্রচণ্ড নার্ভাস, বুকের ভেতরটা ধুকপুক করছে। বয়সে বড় প্রেমিকার পিতা ভ্রাতা তার সম্মুখে গম্ভীর মুখে বসে আড়ে আড়ে গম্ভীর নিগুড়ভাবে চাইছে। তাকে শক্তপোক্ত ভঙ্গিতে দেখছে, আর সে আসামির ন্যায় মাথা ঝুঁকিয়ে আছে। এছাড়া আর করার কিছু আছে কি? নেই। সক্ষতা করতে হবে। ভবিষ্যৎ শ্বশুরকে পটাতে না পারলে কেমন পুরুষ সে? নিজেকে ধাতস্থ করলো অয়ন। উৎসুক চোখে চেয়ে সে ভদ্রভাবে এক গ্লাস পানি এগিয়ে ধরল। অন্য হাতে একটা টিস্যু বাড়িয়ে বলল, আঙ্কেল একটু গলাটা ভিজিয়ে নিন, ভালো লাগবে।
মোস্তফা সাহেব কঠিন মুখে শক্ত চোখে চেয়ে গম্ভীর কণ্ঠে শুধালেন, আসল বয়স কত তোমার? স্মার্ট কার্ড কোথায় এনেছো তা? আর পিএসসি, জিএসসি, এসএসসি, এইচএসসি আর অনার্সের সার্টিফিকেট কোথায়? অয়ন শুকনো ঢোক গিলল। এক পল অসহায়ভাবে তন্ময়ের দিকে তাকালো, আমতা আমতা করে বলল। এইসব তো আনতে বলেননি আঙ্কেল। মোস্তফা সাহেব চোখ দুটো বড় করে ফেললেন, চোখ রাঙিয়ে শাসালেন। বলতে হবে কেন? এসব ইম্পর্টেন্ট তুমি জানো না? এতটুকু জানো না কিন্তু প্রেম তো ঠিকই করতে জানো, অভদ্র ছেলে। অয়ন মিনমিনে ভঙ্গিতে জানালো, প্রেম তো রক্তে মিশে এমনিতেই এসে যায়, কিন্তু ভবিষ্যৎ শ্বশুর ঠিক কী দেখে পরীক্ষা নেয় তা তো জানতাম না। নির্বাক মোস্তফা সাহেব নিজের জবান হারিয়ে বসলেন। কিং কর্তব্যবিমূঢ় তাকে এক পলক দেখে তন্ময় আড়ালে আবডালে সেকেন্ডের জন্য ঠোঁট টিপল। মোস্তফা সাহেব রাগিত গলায় বলে উঠলেন, এই ছেলে, ভবিষ্যৎ শ্বশুরকে তোমার মুখ সামলে কথা বলো। ভালোই ভালোই বলছি, আমার মেয়ে তোমার হাতে আমি দিচ্ছে না। শুনেছো, বুঝেছো? কান খুলে মন দিয়ে শোনো, আমার মেয়ে তোমার হাতে দেব না। অয়ন আশ্চর্য না হয়ে পারল না। এখানে তাহলে তাকে ডাকা হয়েছে কেন? প্রশ্নবোধক চোখে তন্ময়কে দেখল, তারপর মোস্তফা সাহেবকে হতবাক গলায় শুধালো, এই কথা কি আমি সাবিহাকে কল করে জানাবো? মোস্তফা সাহেবে তাজ্জব বনে গেলেন, চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। মেয়ের নাম বলে তাকে হুমকি দেওয়া হচ্ছে? তাকে? শাহজাহান মুস্তফাকে? ধমকে উঠলেন তৎক্ষণাৎ। বলে দেব মানে? বলে দেব মানে তুমি ওকে হুমকি দিচ্ছ? সাহস তো কম না তোমার। দেখছিস তন্ময়, দেখ এই ছেলের আসল রূপ। অয়ন স্বাভাবিক শান্ত গলায় বলল, আমাকে সাবিহা বলেছে আপনি আমাদের মেনে নিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বলতে বলেছেন। আচ্ছা, ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বলতে এসেছেন, আমি সে ভেবেই তৈরি হয়ে এসেছি। মোস্তফা সাহেব কি ইচ্ছে করে এসেছে? শখে এসেছে নাকি? নেহায়াতি মেয়ের মুখ পানে চেয়ে এসেছে। মেয়ের কান্নাকাটি তিনি বাবা হয়ে মেনে নিতে পারছিলেন না বলেই বাধ্য হয়েছেন মেনে নিতে। অয়ন সিরিয়াস হলো, চোখ মুখ শান্ত স্থির করে তাকালো, কণ্ঠে দৃঢ়তা এনে বলল, আপনি আমাকে বলেছিলেন সাবিহাকে পেতে আমায় যোগ্য হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি 2 বছর সময় নিয়েছিলাম, বলেছিলাম 2 বছর নিজের পায়ে দাঁড়িয়ে দেখাবো, নিজের ইনকাম সোর্স দেখাবো। 3 বছর হতে চললো, আপনাকে দেয়া প্রতিশ্রুতি আমি রেখেছি। কথা মতো আমি নিজের ব্যবসাও শুরু করেছি, বেশ কিছু কোম্পানিতেও ইনভেস্ট করেছি, ইনভেস্ট শতগুণে বেড়েছে। মার্কেট স্টক কিনেছি। সাবিহাকে সুখে রাখার মতন অবস্থা হয়েছে আমার। এখন আপনার প্রতিশ্রুতি রাখার পালা আঙ্কেল। মোস্তফা সাহেব অন্যদিকে ফিরে রইলেন, মুখে রানী তার। তন্ময় কফিটা টেবিলে রাখলো, অয়নের চোখে চোখ রেখে প্রশ্ন করল, আন্টি আঙ্কেল নেমেছেন? তাদের কোনো রকম আপত্তি নেই তো? অয়ন মাথা দুলিয়ে বলল, নেই ভাই, তারা মেনেছেন। আর বাদ বাকি কে মানলো না মানলো আই ডোন্ট কেয়ার। মোস্তফা সাহেব উঠে দাঁড়ালেন, তন্ময় অয়নও উঠে দাঁড়ালো। মোস্তফা সাহেব এই যাত্রায় পরিপূর্ণ দৃষ্টি অয়নের দিকে রেখে বললেন, তোমার মা বাবাকে বাসায় আসতে বলো, বাকিটা তাদের সাথেই বলবো। কথাটুকু শেষ করে তিনি দরজার দিকে হাঁটা ধরলেন। তন্ময় অয়নের কাঁধ চাপড়ালো আশ্বস্ত করবার ভঙ্গিতে। অয়নের চোখ উজ্জ্বল হয়ে আছে নক্ষত্রের মতো খুশিতে। আত্মহারা হয়ে প্রফুল্ল গলায় বলে, ধন্যবাদ ভাই, আমি নিরাশ করব না, সাবিহাকে সুখে রাখবো, ভালো রাখবো। তন্ময় হেসে ফেলে। আই জাস্ট ইউ অল দ্য বেস্ট। তন্ময় বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। গাড়ির সামনে মোস্তফা সাহেব দাঁড়িয়ে আছেন শটানভাবে। তন্ময় পকেট থেকে চাবি বের করলো, চাবি চাপ দিয়ে গাড়ি আনলক করলো। মোস্তফা সাহেব উঠে বসলেন, অপর পাশ দিয়ে ড্রাইভিংয়ে বসলো তন্ময়। সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, সিট বেল্ট বেঁধে নাও বাবা। ছেলের কথা মতন মোস্তফা সাহেব সিট বেল্ট বাঁধলেন, তবে তিনি অন্যমনস্ক, চিন্তিত বড়। বাবার মুখ দেখেই বুঝে নিল তন্ময়। নরম গলায় বলতে লাগলেন, যা হয়নি তা নিয়ে এত উল্টোপাল্টা চিন্তা ভাবনা কেন করছো বলো তো? মোস্তফা সাহেব এর কণ্ঠে পিতৃসম দুশ্চিন্তা। বাবা হয়ে নেন, তারপরে বুঝবে। তন্ময় কুটিল হাসলো, গাড়ি স্টার্ট করলো, বিচিত্র গলায় বলে ফেললো, সুযোগ কই দিচ্ছ? মুহূর্তে তেলে বেগুনে জ্বলে উঠলেন মোস্তফা সাহেব। চোখ গরম করে তাকান, শাসাতে শুরু করেন ছেলেকে। লজ্জা করে না তোর এসব বলতে? বিবেক নেই তোর? এতটুকু মেয়ে একটা সময় বোনও তো হতো। তন্ময় নির্বিকার গলায় বলে বসলো, বিবেক আছে বলে এখনো বাবা হয়নি। লজ্জা শরম আমার এভাবে একটু কম, জানোই তো। মোস্তফা সাহেব এই দামড়া ছেলের সঙ্গে আর একটা কথাও বলবেন না।
বাসায় ফিরতেই তন্ময়কে সবাই ঘিরে ধরলো। সবাই বলতে সাবিহা, রুবি, দীপ্ত আর আকাশ। তাদের উৎসুক হাবভাব দেখে তন্ময় ভ্রু তুলল। আকাশের ইশারায় চোখ তুলে লিভিং রুমে চাইতেই স্তম্ভিত হলো। একটি বড় গোলাপ ফুলের তোড়া, আঙ্গুল তুলে সেটা দেখিয়ে শুধালো। কার এটা? সাবিহা মুখ খুলেছিল জবাব দেওয়ার জন্য, তবে দিতে পারল না। তার পূর্বেই দোতলা হতে একটা রিনরিনে পাতলা মেয়েলি কণ্ঠ তেরছা ভঙ্গিতে বলে উঠল, ডিরেক্টর, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ফ্রম সামিয়া। তন্ময় ভেবাচাকা খেয়ে উপরে তাকালো, তবে কণ্ঠের মালিকের দেখা পেল না। পাশ থেকে রুবি ফিসফিসিয়ে জানালো, ভাইয়া তুমিও যাওয়ার পর এই ফুলের তোড়া আসে, সেন্টার সামিয়া আর ছোট নোট আছে সঙ্গে। সেন্টার সামিয়া আর ছোট নোট আছে সঙ্গে, সেখানে লেখা ডিরেক্ট হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তন্ময় বিরক্ত হলো, দীর্ঘশ্বাস ফেললো। সামিয়া তার অফিসের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে নতুন জয়েন করেছে, তাই অজান্তে এমন দুঃসাহস দেখাতে পেরেছে। মাসখানেক তো হলো জয়েন হয়েছে। এই মেয়ে কি জানে না সে ম্যারিড? এতদিনে তো জানার কথা। আশ্চর্য। লিভিং রুমের দিকে আর এগিয়ে গেল না, বরঞ্চ আকাশের উদ্দেশ্যে বলল, এটাকে আপাতত বাইরে রেখে আয়। আকাশ মিনমিনে কণ্ঠে শুধালো, মৌমাছি কি সব টকি দেখে? কোথা থেকে আসে এরা? তন্ময় অসহায় এই বিষয়ে। সে কি এসব মৌমাছি চায় না, বরং দূরে দূরেই থাকে। তার এই জীবনে যে শুধু একটা মৌমাছি চেয়েছে, সেই মৌমাছি নিয়ে তার জগৎ সংসার। তন্ময় সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। অরুর ঘরের দরজা বন্ধ। ধীরে সুস্থে দুটো করাঘাত করে, তবে জবাব নেই। কণ্ঠ খাদে না, মেয়ে ডাকে। আরু? ভেতর থেকে মেঘের মতন শান্ত কণ্ঠ শোনা গেল। কেউ নেই ভেতরে, দূর হন। ছাদ থেকে নামছিলেন জবেদা বেগম। তাকে দেখে তন্ময় সরে যায়। নিজের রুমে ফিরে এসে অরুকে কল করে। মেয়েটা সঙ্গে সঙ্গে কল কেটে দেয়, যেন কল কাটার জন্য ফোন হাতে নিয়ে বসেছিল। তন্ময়ের মনে পড়ে গতকাল রাতের কথা। অরু বিড়াল ছানার মতো তার চারিপাশে ঘুরঘুর করছিল। আজ বেরোবে বলে ভেবেচিন্তে মেসেজ পাঠায়। ঘুরতে যেতে চাইছিল না? রেডি হয়ে নামো। অরু ভেঙানো ধরনের শর্টকাট জবাব এলো, রিপিট, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ডিরেক্টর। তন্ময় 2 সেকেন্ড সময় নিয়ে লিখল, রেডি হয়ে নামো, অপেক্ষা করছি। যাব না। তন্ময় মেসেজটি দেখে হাসলো, জবাব না দিয়ে রুম ছেড়ে বেরোলো। সিঁড়ি বেয়ে নিচে নামলো। মুস্তফা সাহেব লিভিং রুমে শান্ত মস্তিষ্কে বসে চা খাচ্ছেন, পাশে জবেদা বেগম বসে। তন্ময় বেরোতে বেরোতে বলল, আরুকে নিয়ে একটু বেরাচ্ছি, সন্ধ্যার আগে ফিরে আসবো। মোস্তফা সাহেব বাঁকা চোখে এক পল ছেলেকে দেখলেন, তবে মুখে কিছু বললেন না। চা খাওয়াতে মনোযোগী হয়ে রইলেন। অপরদিকে জবেদা বেগম বোঝার ন্যায় হাসলেন। বেরিয়ে এসে তন্ময় ড্রাইভিংয়ে উঠে বসলো। সূর্যের রশ্মি চোখে লাগায় সানগ্লাস পরে নিল। অপেক্ষারত সে কয়েকবার সদর দরজার দিকে তাকালো। অরু বেরোলো 20 মিনিট পর। অঙ্গ প্রত্যঙ্গে ল্যাপটানো রক্ত লাল রঙের কামিজ, লম্বা চুলগুলো ছাড়া, যা কোমর ছুঁয়ে আছে। কপালে ছোট কালো টিপ। ছোটখাটো হাস্যোজ্জ্বল মুখটা গম্ভীর করে রেখেছে। সূর্যের আলোতে ওকে রাগান্বিত অপসরী লাগছে। তন্ময়ের রাগান্বিত অপসরী। অরু তরতরিয়ে পাশে এসে বসলো। দরজা লাগিয়ে অন্যদিকে ফিরে থাকলো। তন্ময় আর চোখে একবার চেয়ে গাড়ি স্টার্ট করলো। বাড়ি থেকে গাড়িটা বেরোতেই শুধালো, কোথায় যাবি? অরুর জবাব নেই। সে একচিত্তে বাইরেটা দেখছে। গাড়ির কাছও আজ নামাতে বলছে না। ভালো রকম রেগেছে মনে হচ্ছে। তন্ময় চিন্তিত হয়। মস্তিষ্ক খুঁজতে শুরু করে প্রেয়সীর রাগ ভাঙানোর রাস্তা। গাড়ির দুপাশে জানালার কাছ নেমে এলো। অঙ্গ প্রত্যঙ্গ কোমল হাওয়া ছুঁয়ে গেল। সকালে স্নিগ্ধ রোদের রশি মুখাবব স্পর্শ করলো। সুন্দর সকালের ব্যস্ত শহরটি দেখতে মন্দ লাগলো না তন্ময়। সচরাচর সে রাস্তাঘাট নিখুঁত চোখে দেখে না, প্রকৃতিতে মুগ্ধ হয় না। তবে মাস কয়েক ধরে নির্নিমেষ চোখে আশপাশটা দেখে। এই পৃথিবীর সৌন্দর্য পর্যবেক্ষণ করা সে অরুর থেকে শিখেছে। ও সবকিছুতে বড় আগ্রহী। শহুরে নীরব রাস্তাঘাট চঞ্চল চোখে দেখতে ব্যাকুল রয়। প্রকৃতি উপভোগ করতে ভালোবাসে। আকাশ ভর্তি তারা, পূর্ণাঙ্গ চাঁদ, সূর্যোদয়, সূর্যাস্ত, নদী জল, ফুল গাছ, পাখিদের আনাগোনা সহ আরো অনেক কিছুতে মুগ্ধ হয়ে বসে থাকে। ওর বিচলিত চোখের মুগ্ধতা তাকেও এসবের প্রতি আগ্রহ করে তুলেছে। আজকাল সেও পৃথিবীতে স্থাপিত অপরূপ সৌন্দর্য উপভোগ করে বেড়ায়। অরুর মতন হয়তো মন প্রাণ দিয়ে ভালোবাসে না, তবে দেখতে তার আজকাল ভালোই লাগে। আরো অসাধারণ লাগে অরু পাশে খুব কাছাকাছি থাকলে। এই যে মহারানী পার্শ্ববর্তী সিটে উদাসীন ভঙ্গিতে বসে, মুখে রানী, নিশ্চল নিশ্চুপ। অরুকে সে রীতিমতো ভয় পায়। সেইবার ওই চঞ্চল চোখজোড়া তার পানে নাচে, কথাবার্তা না বলে দূরত্ব বাড়িয়ে তার হৃদয়ে ছুরি চালিয়ে রক্তাক্ত করে রেখেছিল। আহা, কতটাই না নিদারুণ ব্যথিত প্রহর সে পেরিয়েছে। সেই দিনগুলোর কথা ভাবতেই মন শীতল হয়ে আসে। তীব্রভাবে কেঁপে ওঠে ভেতরটা। শক্তপোক্ত হাতজোড়া স্টিয়ারিং নিয়ন্ত্রণে রাখতে ব্যস্ত। অবিচল চোখজোড়া সড়ক পথে চেয়ে আছে। এক ফাঁকে চোরা চাহনি ফেলে অরুকে দেখে নিল। যুক্তির সুর তুলে আগ বাড়িয়ে নীরবতা সুতো ছিঁড়তে তন্ময় শুধালো, ব্রেকফাস্ট করছিলি? অরু কয়েক মুহূর্ত চুপ থাকলো। হন্য নিয়ে ফিরে তাকালো।
তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে একরোখা গলায় সময় নিয়ে জবাব দিল, খেতেই তো নেমেছিলাম। ভাগ্যের কি নির্মম পরিহাস। সাত সকালে এক অবিশ্বাস্য, অসাধারণ, ব্রিলিয়ান্ট, মাইন্ড ব্লোয়িং, বিউটিফুল দৃশ্য দেখে খাওয়ার রুচিটা হুড়মুড়িয়ে চলে গেল। এতটুকু বলে ক্ষণিকের জন্য থামলো, যেন নিজের পর্যন্ত পর্যাপ্ত দম গুছিয়ে নিচ্ছে। দম নিয়ে পরপরই তেরছা গলায় কলকল করে বলে গেল, ডিরেক্টরদের যে ভ্যালেন্টাইন উইশ করতে ফ্লাওয়ার্স পাঠাতে হয়, গেও আমি তো জানতামই না। তাহলে তো আমিও পাঠাতাম আমার প্রিয় আনম্যারিড প্রফেসরকে। সমস্যা নেই, এখন জেনে গিয়েছি, আজই পাঠা। তন্ময়ের চোয়াল শক্ত হলো, কপালে নীল শিরা উপশিরা ফুলে উঠল, চোখ রাঙিয়ে তাকালো, ধমকের সুরে বলল, চুপ, একদম চুপ। এই চাপাসরের ধমকটা ওরু ঠিকঠাক হজম হলো না, বদ হজম হলো বুঝি। সে ঠোঁটে ঠোঁট টিপে নাক ফুলালো, অভিমানী কণ্ঠে পরিষ্কারভাবে আদেশ ছুড়ল, গাড়ি থামান, আমি আপনার সাথে কোথাও যাবো না, বাসায় ফিরবো আমি। তন্ময় যেন শুনেও শুনল না। বিয়ের পর মেয়েটার সাহস গুনে গুনে 10 ধাপে বেড়ে গেছে। ভয় ডর বলতে কিছুই অবশিষ্ট নেই আর। আগে যাও ধমক টমক দিলে চুপসে যেত, এখন উল্টো তাকে চুপসে যেতে হয়। শাহজাহান তন্ময়কে প্রেয়সীর রাগিত টকবগে লালিত মুখমণ্ডল দেখে কণ্ঠ নরম করে বলল, আই ডোন্ট নো হার। যেভাবে পাঠিয়েছে সেভাবে বাইরে রাখতে বলেছি। আই ডোন্ট এভার টাচ দ্যাট থিং। কথার পিঠে ওরু মিনমিনে গলায় বলল, সাহস দিয়েছেন বলেই পাঠানো স্পর্ধা করেছে। আমাকে ইউনিভার্সিটিতে যারা যারা প্রপোজাল দেবে সবাইকে পরিষ্কার রিজেক্ট করব না আমি। দোনোবনো করব, তাহলে পিছু লেগেই থাকবে, বাসায় বুকেও আসবে। মেন রোডের পাশেতে গাড়িটা সজোরে ব্রেক কষল তন্ময়। ওরুর তেতো ঝাঁঝালো কথাবার্তা থামাতে পর মুহূর্তে ওর ফোলা ফোলা নরম গাল দুটো ডান হাতের সাহায্যে চেপে ধরল, বুড়ো আঙ্গুল ডান গালে, বাকি 4 আঙ্গুল বাম গালে। রাগান্বিত তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, যে প্রপোজ করবে ওর পা ভেঙে ফেলবো, বা বাসায় ফুল পাঠাবে যে হাতে, ওই হাত ভেঙে ফেলবো। বোঝা গেল? আর রাগিত কণ্ঠখানা অসহায় হয়ে এলো এই যাত্রায়। আর কখনো বাসায় এসব আনবে না, কখনো না। চুপ এবার। অরুর চোখ মুখ ছোট ছোট হয়ে এলো, হৃদয় কুচকে এলো। তন্ময় ওর গাল ছাড়লো, মুখটা দৃষ্টির কাছাকাছি থাকে। স্পষ্ট দেখলো ফর্সা গাল দুটো রক্তিম হয়ে গেছে, আঙ্গুলের ছাপ বসেছে। চোখের পলকে মাথাটা এগিয়ে ঝটপট দুগালে গাঢ় চুমু বসিয়ে দিল। অরু আশ্চর্য হলো এতটাই যে চোখ জোড়া বড় বড় হয়ে এলো। তন্ময় নিরুদ্বেগ ভঙ্গিতে পুনরায় গাড়ি স্টার্ট করলো, যেন কিছুই হয়নি কিছুক্ষণ পূর্বে। সড়ক পথে দৃষ্টি রেখে প্রশ্ন ছুড়ল, KFC যাচ্ছি, তবে পার্সেল আনবো নাকি ওখানে বসে খাবি? অরু তখনও স্তব্ধ, তবে দৃষ্টি ছন্ন ছাড়া এলোমেলো। ভুলবশত তার দিকে চাইছে না জড়সড় ভাব বসবার। তন্ময় আর চোখে ওর কাণ্ড কারখানা দেখছে। কিছুক্ষণের মধ্যে লাজুক ভঙ্গিতে মিটিমিটি হাসতে শুরু করেছে। ওর পূর্বের অভিমান পোটলাপুটলি বেঁধে পালিয়েছে, চঞ্চলতা ফিরেছে দৃশ্যমান রূপে। রয়ে শয়ে মিহি গলায় জানায়, ভিড় হবে আজ, পার্সেল আনুন, গাড়িতেই খাবো। KFCর সম্মুখে গাড়ি থামালো তন্ময়। বেরিয়ে অরুকে ভেতরে রেখে গাড়ি লক করলো চাবি দিয়ে। এগুলো KFCর ভিতর। অরুর কথা মতন আজ দারুণ রকমের ভিড় KFC জুড়ে। কপত কপতি দিয়ে প্রত্যেকটা টেবিল বুকড, দাঁড়ানোর জায়গাটুকু অবশিষ্ট নেই। পার্সেল নিয়ে বেরোতে তন্ময়ের 15 মিনিট লাগলো। খাবার অরুর হাতে ধরিয়ে পুনরায় গাড়ি স্টার্ট করলো, উদ্দেশ্যহীন। অরুকে ঘুরিয়ে ফিরিয়ে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা 7টা। দুয়ার পেরোতে আশ্চর্যজনকভাবে অয়নকে দেখা গেল। সে লিভিং রুমে বসে, হাতে চায়ের কাপ, তার সম্মুখে মোস্তফা সাহেব শক্তপোক্ত মুখ করে বসে। দোতলায় পিলারের পেছনে সাবিহা নিজেকে আড়াল করে দাঁড়িয়ে। অরু আর চোখে মোস্তফা সাহেবের গম্ভীর মুখ দেখে দোতলায় চলে গেল, দাঁড়ানোর সাহস পেল না। তন্ময়কে দেখতেই দাঁড়াতে চাইল অয়ন। তন্ময় হাতের ইশারায় বসবার তাগাদা দিল, নিজে ওর পাশে এসে বসলো। জিজ্ঞাসা করলো, কি খবর? চোখ মুখ এমন কেন? অয়ন আর চোখে ভবিষ্যৎ শ্বশুরের মুখ পানে চেয়ে বলল, সাবিয়াকে ঘণ্টাখানেকের জন্য নিতে চাচ্ছিলাম। তন্ময় হেসে সাবলীল গলায় বলল, মুস্তফা সাহেব আর কিছু বললেন না, তবে তার মুখাভাব পরিষ্কার জানাচ্ছে তিনি অসন্তুষ্ট। সাবিহা তৈরি হয়েছিল, ভাইয়ার পারমিশন পেতে নেমে এলো সঙ্গে সঙ্গে। এতে খানিক নির্বাক হলেন মোস্তফা সাহেব। পুনরায় চোখের সামনে পরিষ্কার হলো, মিয়া বিবি রাজি তো কিয়া কারেগা কাজী, কিছুই না, চুপচাপ দেখবেন শুধু। অয়ন সালাম জানিয়ে সাবিহাকে নিয়ে বেরিয়ে গেল। তন্ময় উঠে দাঁড়ালো, সিঁড়ির দিকে যেতে যেতে বাবার উদ্দেশ্যে বলল, শুক্রবার আয়নের বাবা মা আসবে, শিয়াবকে আংটি সেদিনই পরিয়ে যাবেন। মুস্তফা সাহেব বোঝবার ন্যায় মাথা দুলানেন। আংটি পরিয়ে গেলে বিয়ের দেরি নেই, আগামী মাসে বিয়ের তারিখ পড়বে হয়তো। শাহজাহান বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, এক্সেপশনাল ভাবে আয়োজন না করলে কি হবে নাকি? তবে মুস্তফা সাহেব আরেকটি বিষয়ে ভাবছেন, ওই বিষয়ে পার্সোনালি কথা বলতে হবে ছেলের সঙ্গে। তন্ময় উঠে এলো দোতলায়। অরুর রুমের দরজা খোলা, যাবার সময় না চেয়েও তাকিয়ে বসলো। অরু দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে,
ব্যস্ত হাতে অর্নামেন্টস খুলছে। তন্ময় ঠায় দাঁড়িয়ে কিছু মুহূর্ত দেখলো। অরু এক পর্যায়ে মাথা ঘুরিয়ে তাকালো, দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ হলো। আশ্চর্য। অরু শুধালো, কি হয়েছে? তন্ময় শব্দ করে গলা পরিষ্কার করার ছুতোয় নিজ রুমের দিকে যেতে নিয়ে বলল, এক মগ কফি দিয়ে যা। ওয়েদার ডিপার্টমেন্টের লোকজন কি নিজেদের কাজকর্ম ঠিকঠাক করে না নাকি? ছাতার মাথা গবেষণা করে? ইয়ার্কির একটা লিমিটেশন থাকা প্রয়োজন। আধা ঘন্টা পূর্বেও ওয়েদার দেখালো আকাশ পরিষ্কার থাকবে, ঝকঝক চকচকে পরিষ্কার যাকে বলে। অথচ অসময় এক ঝাঁক অসহ্য রকমের বৃষ্টি উদয় হয়েছে। ঝরঝরে তুখর ঝুম বৃষ্টি নেমে একাকার। এই তো দুপুর বেলায় সুমিতা বেগম ছাদ থেকে কাপড় চোপড় নামিয়ে আনার দায়িত্বটুকু অরুকে গুছিয়ে দিয়েছিলেন। অরুও বড় ধুরন্ধর চালাক চতুর মেয়ে মানুষ। সে ডিজিটাল যুগের ডিজিটাল ভঙ্গিতে ওয়েদারের মতিগতি দেখে নিয়েছে। ফুরফুরে মেজাজে সে আর কাপড় চোপড় নিয়ে মাথা ঘামাবার ফুরসত পায়নি। ঘুরতে বেরিয়েছে তন্ময়ের সাথে। ফিরেও কোনো হাবভাব ছিল না কাপড় চোপড় নামিয়ে আনার। তন্ময় বাইরে বৃষ্টি দেখেই তড়িৎ ল্যাপটপ সরিয়ে উঠে দাঁড়ালো। ঘর ছেড়ে বেরোতে অরুকে দেখলো। ও উত্তেজিত ছন্নছাড়া ভঙ্গিমায় দৌড়ে সিঁড়ি ধরেছে ছাদের। চাপা স্বরে আর্তনাদ করতে করতে ছুটছে। দীর্ঘশ্বাস ফেলে দুপাশে মাথা নাড়িয়ে সাহায্যের হাত বাড়াতে তন্ময় দ্রুত পায়ে পিছু নিল। কাজকর্মে এই মেয়ে সাধারণের চেয়েও খুব স্লো হয়ে যায়। দেখা যাবে নিজেও ভিজেছে আর কাপড় চোপড়ও। কাজের কাজ কিছুই করতে পারবে না। মনে মনে আওড়ানো দৃশ্যটুকুই তন্ময় ছাদে উঠে দেখলো। অরু ভিজে ভিজে তাড়াহুড়ো ভঙ্গিতে কাপড় চোপড় অন্ধের মতো টানছে তো টানছেই। ইতিমধ্যে জবজবে ভিজে ছাদের সাদা বাল্বের অস্পষ্ট আলোতে দৃশ্যমান হচ্ছে চুল বেয়ে পড়া এক একটি বৃষ্টির ফোঁটা। তন্ময় দ্রুত পায়ে এগুলো পেশিবহুল হাত দুটো অবলীলায় কাপড় চোপড় ছুটিয়ে নিচ্ছে। ইতিমধ্যে সেও পরিপূর্ণরূপে কাক ভেজা। কিছুক্ষণ পূর্বে পরিবর্তন করা টি শার্ট তার পেটানো শরীরে লেপ্টে রয়েছে। ওরও আর চোখে সেই দৃশ্য দেখল। পিটপিট নয়নে দেখেই গেল। তন্ময়ও ওর অসভ্য দৃষ্টি খেয়াল করলো না। সে কষিয়ে উচ্চকণ্ঠে ধমকালো, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কাপড় চোপড় নিয়ে ছাদ থেকে নাম। ওরুর যেন চেতনা ফিরল। এলোমেলো দৃষ্টি দুলিয়ে কাপড় চোপড় বুকে নিয়ে ছুটে নামলো। দোতলার সিঁড়িপথে সুমিতা বেগম দাঁড়িয়ে আছেন, তার দুহাত কোমরে। তীক্ষ্ণ রাগান্বিত দৃষ্টিতে চেয়ে আছেন অপলক, যেন এখনই চিবিয়ে চিবিয়ে ওরুকে খাবে। মায়ের গরম পানির মতন ফুটন্ত হাবভাব দেখে সে ঢোক গিলল। তন্ময়ও সেই মুহূর্তে নেমে এসেছে। ভেজা চুলগুলো হাত দিয়ে নাড়াতে নাড়াতে বলল, কিছু বলো না চাচি, আমার সাথে বেরিয়েছিল, দেখে হয়তো মনে ছিল না। সুমিতা বেগম পূর্বের তুলনায় নমনীয় হয়ে এসেছেন তন্ময়ের প্রতি। তন্ময়ের কথা মতো আর বকাঝকা করলেন না, তবে চাপা সরে দুটো ধমক ঠিকই দিলেন। এক প্রকার কেড়ে নিলেন আধা ভেজানো কাপড় চোপড়গুলো। অস্পষ্ট স্বরে বকতে বকতে নিচতলায় নামছেন। সুমিতা বেগমকে নিজ চোখে যেতে দেখে তারপরেই নিজের রুমে ঢুকলো তন্ময়। ভেজা কাপড় চোপড় বদলে বেরোলো। অরুর রুমের দরজা আধা ভেজানো। এক কাপ কফি সে চেয়েছিল, এক জনম হয়ে এসেছে। তার নসিবে মিললে তো। অগত্যা সে নিজেই নামলো নিচে কফি বানানোর উদ্দেশ্যে। মোস্তফা সাহেব লিভিং রুমে বসে, তার হাতে সংবাদপত্র। ভদ্রলোক বারংবার দেয়াল ঘড়িতে নজর বোলাচ্ছেন। ঠিক কী কারণে ঘড়িতে দৃষ্টি পায়চারি করছেন তা তন্ময় বুঝল না। অবুঝের মতো কফির জন্য রান্নাঘরে পানি বসালো। রান্নাঘরে কেউই নেই। জবেদা বেগম পাশের বাড়ি গিয়েছেন মুফতি বেগমকে নিয়ে। চুলোয় বসাতেই তন্ময়ের টনক নড়ল। সন্ধ্যায় অয়ন এসে সাবিহাকে নিজের সঙ্গে নিয়ে বেরিয়েছিল, বিষয়টা ভুলেই বসেছিল সে। ঘড়িতে নজর বুলিয়ে দেখলো এখন 9:30। রাত হয়েছে ভালোই। পকেট থেকে মোবাইল ফোন বের করে তন্ময় অয়নকে কল করলো। 3 বার রিং হতেই রিসিভ হলো। স্থির গলায় তন্ময় শুধালো, কখন ফিরবে? ওপাশ হতে অয়ন আর 1 ঘন্টা চেয়ে নিল। তন্ময় সম্মতি জানিয়ে কল কাটলো। পানি ফুটে এসেছে। 2টো মগ নামিয়ে নিল উপরের কাবার থেকে। একটি মগে দুধ চিনি কফি মিলিয়ে বানালো। 1 চামচ মুখে তুলে টেস্ট করে নাক কুচকালো। তার নাক কুচকে এসেছে মানে পারফেক্ট। ওটা পাশে রেখে নিজের জন্য তেতো কফিটা করে 2টো কফির মগ 2 হাতে তুলে রান্নাঘর ছাড়লো। মোস্তফার ছেলে দেখেই প্রশ্ন ছুড়লেন, সাবিয়া কত দূর? তন্ময় সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই জানালো, আর আধ ঘন্টার মধ্যেই চলে আসবো, চিন্তা করো না। মোস্তফা সাহেবের মুখাবয়ব অসন্তুষ্ট, তবে কণ্ঠে আকাশ সমান আগ্রহ নিয়ে জানতে চাইলেন, আমার জন্য করলে না যে? জিজ্ঞাসাও তো করলে না আমি খাবো কি না। তন্ময়ের হেলদোল হলো না, বরঞ্চ সে ঠাট্টা সুরে বিচিত্র গলায় জবাবে বলল, তোমার স্ত্রীকে বলো চা করে দিতে। কফি ইজন্ট ফর ইউ। কফিটা অত্যন্ত অপছন্দ করেন মোস্তফা সাহেব। অপরদিকে চায়ের প্রতি তন্ময়ের এক আসমান সমান অনীহা। বাবা ছেলের মধ্যে কফি চায়ের বিদ্রোহ যেন শেষ হওয়ার নয়। মোস্তফা সাহেব চোখ মুখ কালো করে সংবাদপত্রে দৃষ্টি ফেললেন। তন্ময় দোতলায় উঠে এসে স্তব্ধ হলো। অরু তার দিকে পিট করে তারই রুমের সামনে দাঁড়িয়ে ভেতরে উকি ঝুঁকি দিচ্ছে। এই দৃশ্য নতুন নয়, পুরনো বড়। ও সবসময় এমন কাজকর্ম করে থাকে।
তবুও প্রত্যেকবার এহেন দৃশ্য সচক্ষে দেখে তার গম্ভীর মুখ জুড়ে হাসির বিচরণ খেলে। ওর দুপা তুলে মাথা বাড়িয়ে উকি ঝুঁকি দেওয়ার দৃশ্যটি তাকে না হাসিয়ে ছাড়ল না এবারও। নিঃশব্দে সে চোখ বুজে হাসলো কিছুক্ষণ, প্রাণ খোলা হাসি শেষ করে গলা পরিষ্কার করলো শব্দ তুলে। ওরু চমকালো, ভরকালো, তারপর লাফালো। তড়িৎ পেছনে ফিরে তন্ময়কে দেখে বোকার মতন হাসলো। 2-3 দফায় হাসার প্রচেষ্টায় সাফাই গাওয়া সুরে আগ বাড়িয়ে জানালো, কফির জন্য জিজ্ঞাসাবাদ করতে চাচ্ছিলাম। তন্ময় জবাব দিল না, তবে এগিয়ে এসে চিনি দুধের সংমিশ্রিত কফিটা অরুর হাতে ধরিয়ে দিল। নিজের কফির মগ নিয়ে নিজের রুমে চলে এলো। অগোচরে নিপুণ দৃষ্টিতে একটিবার খেয়াল করে নিল অরু আসছে কিনা। তার বিশ্বাস ও পিছু পিছু তরতরিয়ে আসবে, হলো তাই। অরু দ্রুত পায়ে তন্ময়ের রুমে চলে এলো, বিছানায় পা দুলিয়ে বসলো। 2 পা নাড়াতে নাড়াতে 2 হাতে কফির মগ ধরে চুমুক বসালো। এক চুমুক খেয়ে চোখ বড় বড় করে শুধালো, এত মজার কফি কি আপনি বানিয়েছেন তন্ময় ভাই? তন্ময় পাশ ফিরে যায়, তবে জবাব দেয় না। মুখে কুলুপ এঁটে চেয়ারে এসে বসে। সে কি আর বলতে পারবে? যেটা আমি খেয়ে বিরক্ত হই সেটাই তোর মুখের মধ্যে পরিণত হয়, তাই তোর পছন্দের কিছু বানানো ঠিক হয় নাকি? অরু কফিতে চুমুক দিতে দিতে ওয়েদার ডিপার্টমেন্ট নিয়ে গবেষণা শুরু করলো। দেখলেন দেশের আবহাওয়া গবেষণার কি বিশ্রী পরিস্থিতি। সকাল থেকে এই পর্যন্ত দেখালেও পরিষ্কার আকাশ থাকবে, কোনো রকমের বৃষ্টির সম্ভাবনা নেই। তাহলে এখন আকাশ থেকে কি নামছে? মধু। আর এদের উপর ভরসা করাই যাবে না। আমার মতন সাধারণ জনগণের কত ভোগান্তি। তন্ময় ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রেখে সাবলীল গলায় বলল, ভোগান্তি হতো না যদি সময় মতন কাপড় চোপড় নামিয়ে আনতি। অরু সচরাচর দমে যাবার পাত্রী নয়, তবে এই যাত্রায় খানিক দমলো। তবুও নিভু নিভু চোখে চেয়ে বিড়বিড় করে ওঠে, আমার ভুল ইনফরমেশন দিলে দোষ কি আমার? দোষ তো ওদের। বারান্দার দরজা খোলা, বাতাসের সঙ্গে ভেসে আসছে বৃষ্টির সুবাস সুর। মোহনীয় কণ্ঠে সুর তুলে যেন বৃষ্টি গান গাইছে। অরু বিছানা ছেড়ে জানালার সামনে এসে দাঁড়ায়। জানালাটা খুলে দিতেই হুড়মুড়িয়ে হাওয়ার সাথে বৃষ্টি মিশে তাকে ছুঁয়ে যায়। চোখে মুখে বৃষ্টির ফোঁটা এসে ভিড় জমায়। আর চোখে এই দৃশ্য তন্ময় দেখলো। খানিক কাঁপলো। ল্যাপটপের কিবোর্ডে থাকা তার হাত দুটো, দৃষ্টি নিবিড় হলো। লম্বা ঘন কালো চুলগুলো এখন আধবেজা অরুর। বৃষ্টির স্পর্শে চোখ বুজে নিচ্ছে, মিষ্টি করে হাসছে আর একটু একটু করে কফি খাচ্ছে। এই নিদারুণ দৃশ্য যেন এক টুকরো সুখ, হৃদয়ে দারুণ প্রশান্তি দিয়ে গেল। আনমনি উঠে দাঁড়ালো সেও, ঠিক অরুর পেছনে এসে দাঁড়ালো। মনে পড়ল অন্য একদিনের কথা, যখন সে জবেদা বেগমকে নিয়ে ভাড়া বাড়িতে উঠেছিল। সেদিন লোডশেডিং হয়েছিল, বাইরে ছিল তীব্র বৃষ্টি, আর হাতে কি যেন ছিল, কফি না চা তন্ময়ের ঠিক মনে নেই। তবে একই ঘটনা ঘটেছিল সেদিন প্রায়। এখন শুধু লোডশেডিং হওয়া বাকি। মৃদু হাসতে আশ্চর্যজনকভাবে লোডশেডিং হলো তীব্র ধ্বনি তুলে। কোথাও যেন বজ্রপাত ঘটেছে। এহেন কাণ্ডতে অরু একটুও ঘাবড়ালো না। না সে নড়ল, কেমন দাঁড়িয়ে রইল ঠায়। দৃষ্টি তখনও জানালার বাইরে। তন্ময় হাসলো। সেবার সে জিজ্ঞাসা করেছিল, ভয় করছে না? অরু কতটা অবলীলায় সরল গলায় বলে ফেলেছিল, আপনি আছেন না। এবারও যদি সে একই প্রশ্ন করে, অরু জবাব কি হবে? ভিন্ন কিছু নাকি আগেরটাই? তন্ময় উৎসুক হয়ে পড়ে, তবে নিজের উৎসুক হাবভাব সযত্নে আড়াল করতে সক্ষম হলো। কণ্ঠ সাধারণ করে প্রশ্ন করলো, ভয় করছে না? প্রশ্নটি করে সে আধারে মৃদু হাসলো। অপেক্ষায় রইল চিরচেনা সেই জবাবটির, তবে মিনিটের মধ্যে এলো না। তন্ময় তবু হেসে দাঁড়িয়ে থাকলো, আর একটু কাছে এগুলো। যখন সে ভাবলো মেয়েটা বোধহয় তার প্রশ্ন শুনিনি, তখনই ওরু স্তব্ধ আধারে ধীর বরঞ্চ পরিষ্কার গলায় জবাবে বলল, পেছনেই আমার স্বামী আছে তো। এই একটি বাক্যে কি যে ছিল তন্ময়ের জানা নেই, তবে তার অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে শিহরণ বয়ে গেল। অপলক হলো দৃষ্টি, স্তব্ধ হলো শরীর, হৃদয় সব। ঝিমমারা পাজোড়া শক্ত হলো জমিনে। অন্ধকার বিচ্ছিন্ন করে অরুকে দেখতে চাচ্ছে তার ব্যাকুল দৃষ্টি, তবে পারছে কই। বাধ্য হয়ে দ্রুত গতিতে 2 পা এগিয়ে পরিপূর্ণ অরুকে জাপটে ধরলো পেছন থেকে। অরু কেঁপে উঠল দৃশ্যমান রূপে। হাতে থাকা কফির মগটাও নড়বড়ে হলো, তবে কফি পড়লো না। নিস্তব্ধ হয়ে আধারে কক্ষ জুড়ে শুধু বৃষ্টি আর নিঃশ্বাস প্রশ্বাসের ধ্বনি শোনা যাচ্ছে। তন্ময়ের টেনে নেওয়া ফেলা এক একটি গরম শ্বাস প্রশ্বাস, অরুর গলার কাজটায় পড়া এক একটি অসহ্যকর সুখময় যন্ত্রণা যেন। তবে আজ আর এই অনুভূতি থেকে পালানোর বিন্দুমাত্র চেষ্টা নেই তার। চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল। আধারে রাতের বুকে ঝমঝমিয়ে নামা বৃষ্টি এবারে রূপান্তরিত হয়েছে ইলশিগুড়ি বৃষ্টিতে। বারান্দার কাছে স্লাইড ডোর পরিপূর্ণভাবে লাগানো হয়নি, অর্ধখোলা।
হিমশীতল বাতাসের সঙ্গে বৃষ্টির ছিটেফোঁটা ধেয়ে এসে অঙ্গ প্রত্যঙ্গে মিশে যাচ্ছে। পরপর বিভৎস শব্দে বেশ কয়েকটা বজ্রপাত পড়েছে আশেপাশে। ওই সময়টাতে অন্যরকম আকাশের দেখা মিলল। এই যে কেমন মানচিত্রের মতন লম্বা সরু সাদা বেশ কিছু দাগ পড়ল আকাশের বুকে। মনে হলো আকাশটা কিছু খণ্ডে বিভক্ত। ক্ষণিকের জন্য দিনের মতন উজ্জ্বল হলো পৃথিবী। সেই আলোতে অরুর সুশ্রী মুখের স্পষ্ট দর্শন ঘটল। কি এর দারুণ কায়দায় চোখ দুটো বন্ধ করে রেখেছে, নিপুণভাবে কাঁপছে ভরাট মসৃণ গোলাপি ঠোঁটজোড়া। এলোমেলো কালো চুলগুলো আশ্চর্য রকমের সৌন্দর্য বহন করে বসেছে। এক মুহূর্তের প্রাকৃতিক আলো যেন তন্ময়কে সম্মোহন করে গেল। ব্যাকুল হয়ে উঠল তার মন প্রাণ দৃষ্টি। পাজোড়া কেমন নিজ গতিতে কয়েক পায়ে গুলো। দুজনার মধ্যকার দূরত্ব অস্থায়ীভাবে বিলীন হয়ে গেল। বিদ্যুৎ লাইন ফল্ট হয়েছিল বুঝি, ট্রান্সফরমার ফিউজ হয়েছে নিশ্চয়ই, না হলে হয়তো কন্ট্রোল রুমে সুইচ টিপে দিয়েছে, ব্যাস লাইন শাটডাউন। আরও কিছুক্ষণ না হয় থাকতো তেমন, এখনই কেন আসতে হলো বিদ্যুৎ? বাল্বের সাদা রশ্মি অনুভব করে ঝটপট চোখ মেলে চাইল অরু। লজ্জিত প্রার্থিত মুখমণ্ডল জুড়ে মুহূর্তে কিং কর্তব্য বিমূরতা, আড়ষ্টতারা ভিড় জমালো তন্ময়ের নিপুণ দৃষ্টিতে। দৃষ্টি মিলতে পর মুহূর্তে যেন লজ্জায় নেতিয়ে পড়ল। ঠোঁটজোড়া কেমন তিত্তির করে কাঁপল। শ্বাস প্রশ্বাস সহ বুকের ওঠানামার গতিও অস্বাভাবিক দ্রুততম গতিতে চলল। তন্ময় তখনও এক চিত্তে চেয়ে দেখল সবটাই। খেয়াল করলো খুঁটিনাটি ও সব হাবভাব কাজকর্ম কেমন বিড়াল ছানার মতন দৃষ্টি ঘোরাচ্ছে, যেন চুরি করেছে কিছু একটা। অনেকটা মাছ চুরি করে ধরা পড়া বিড়ালের মতন। তন্ময়ের ঠোঁট জুড়ে তখন দুর্লভ হাসির বিচরণ। দুষ্টুমির তাগিদে দুপা এগুতে এগুতে প্রশ্ন ছুড়ল। কিছু একটা আশাইছিলি? এহেন প্রশ্নে অরুর আশ্চর্যতা সপ্তমে পৌঁছালো। চোখ জোড়া বড় বড় হয়ে গেল। কোনো রকমে আটকে আসা গলায় আমতা আমতা ভঙ্গিতে বলল, কি কই না তো, ভয় পেয়েছিলাম, থান্ডারস্টর্ম হলো না এর জন্যই। তন্ময় সন্তর্পণে হাসিটুকু গিলে নিয়ে গাম্ভীর্যতা বজায় রেখে কয়েক কদম এগোতে নিতেই সঙ্গে সঙ্গে অরুও পিছোতে থাকলো তালে তাল মিলিয়ে। এক পর্যায়ে পিঠ ঠেকলো বারান্দার স্লাইডিং ডোরে। তন্ময় সুঠম দেহখানার সম্মুখে প্রায় আড়াল হলো অরুর ছোট্ট খাট্ট দেহটি। তন্ময় মাথা ঝুঁকিয়ে কণ্ঠ নামিয়ে নিচু স্বরে বড় চাতুরতার সঙ্গে শুধালো, আমার চুমু খাবার আশাইছিলি? অরু সাথে সাথে চেঁচিয়ে উঠে অস্বীকার করে বসে। কখনো না। চোখ মুখ বন্ধ করে এমন কামুক এক্সপ্রেশন দিয়ে কি বোঝাতে চেয়েছিলি তাহলে? অরু আহত চোখে চেয়ে রয়। মিনমিনে সুরে জিজ্ঞাসা করে, কেমন এক্সপ্রেশন? লাইক ইউ আগলি ওয়েটিং টু বি কিসড বাই মি। অরুর দুর্বল গলার প্রতিবাদী জবাব এলো মিনিট খানেক সময় নিয়ে। কখনো না। অরু লজ্জায় স্তম্ভিত হলো। এইসব কখন বললাম আমি? তন্ময় ভ্রু নাচিয়ে শুধালো, তার মানে পছন্দ করিস? করিস না? কি? কথার মার প্যাচে পড়ে কণ্ঠলালি স্তম্ভিত হলো অরুর। স্বীকার করতেও লজ্জা লাগছে, না করে উপায়ন্তর খুঁজে পাচ্ছে না। বিপাকে পড়া অরুর মুখটা দেখে আনন্দিত হলো তন্ময়। ফিচেল হেসে ফেলল। সহাস্য মুখে হাত বাড়িয়ে অরু লালচে গাল টেনে দিয়ে সরে এলো, গিয়ে বসলো পূর্বের জায়গায়। ল্যাপটপটা খোলা তখনও। কাজে মনোনিবেশ হওয়া তন্ময়কে দেখে অরু এবারও আশ্চর্য না হয়ে পারল না। মানুষ কত রকম রূপে গুণে আবদ্ধ। আশ্চর্য আশ্চর্য। অরু হতাশ নয়নে চাইল হাতে থাকা কফিটার দিকে। ঠান্ডা হয়ে গিয়েছে। শুকনো গলাটা ভিজিয়ে নিতেই ডকডক শব্দে ঠান্ডা কফিটায় কয়েক ঢোক গিলে ফেলল। ডান হাতে গালটা ডলে নিল। তন্ময় কফিটা বানিয়েছে বলেই বুঝি এত ভালো লাগছে। কফিটা খেতে খেতে আবারও গিয়ে বসলো তন্ময়ের সামনে। তন্ময় না তাকিয়ে নিজ কফির মগ তুলে এক ঢোক গিলল। কপাল কুচকে এলো মুহূর্তেই। ঠান্ডা হয়ে আছে। কফির মগ পাশে রেখে প্রশ্ন ছুড়ল, পড়াশোনা নেই? গিয়ে পড়তে বস। কফিটা খেয়ে নি। তন্ময় কিভাবে বোঝাবে সামনেও থাকলে তার কাজে মন বসে না, মস্তিষ্ক চলে না, চোখও স্থির রয় না ল্যাপটপ স্ক্রিনে। ঘুরে ফিরে যে সম্মুখে বসা ওকেই খুঁজে বেড়ায়। সাবিহাকে নিয়ে অয়ন শাহজাহান বাড়ি ঢুকলো রাতের 12:30-এ। মোস্তফা সাহেব লিভিং রুমে শক্ত মুখে বসে আছেন। ঘুমে চোখ জোড়া ছোট হয়ে এসেছে। চায়ের কাপ হাতে তিনি সজাগ থাকার প্রচেষ্টায়। তন্ময় মোবাইল বের করেছিল কেবলই। অয়ন সাবিহাকে সদর দরজার সামনে রেখেই দাঁড়ালো। অয়ন দ্রুত পায়ে এগিয়ে এসে মিয়ে যাওয়া গলায় জানালো, ভাইয়া, গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল মাঝ রাস্তায়। আমি অয়নের আগাম বাক্য পূর্ণতা পেল না। কঠিন কণ্ঠে ধমকে ওঠেন মোস্তফা সাহেব, একদম মিথ্যা বলবে না। মিথ্যাবাদী ছেলে। প্রমিস করে প্রমিস রাখতে পারো না। তুমি ভবিষ্যতে কি রূপ দেখাবে আমি এখনই দেখছি। কয়টা বাজে দেখো। কোনো ভদ্র বাড়ির ছেলে এত রাত করে বাইরে থাকে? অয়ন অপ্রস্তুত হয়ে পড়ল।
সাহায্যের আবেদন নিয়ে দৃষ্টি ফেলল তন্ময়ের পানে। তন্ময় চোখে চোখ রেখে আশ্বস্ত করলো, চুপচাপ শুনতে থাকার তাগিদা দিল। অয়ন ভদ্র ছেলের মতো মাথা নত করে হবু শ্বশুরের বকাঝকা শুনল। মোস্তফা সাহেব মিনিট খানেক ভাষণ ছেড়ে চুপসে গেলেন। তন্ময় এই যাত্রায় বলল, শিয়াব ও পড়ে যাবে। সাবিহা তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল। বাবার ভয়ে ফিরে আরেকটি বার চাইল অবধি না। অয়ন তখনও দাঁড়িয়ে। মোস্তফা সাহেব কড়া চোখে অয়নকে মেপে চলে যেতে উদ্যত হলেন। তন্ময় সদর দরজার দিকে এগুতে এগুতে অয়নের উদ্দেশ্যে বলল। হাই। অয়ন পিছু নিতে নিতে পরিষ্কার গলায় জানালো, ভাইয়া আমি সত্য বলছিলাম, গাড়িটা ব্রেকডাউন খেয়ে বসে যায়, এর জন্যই লেট হয়ে গেল। আমি জেনে শুনে বাঘের খপ্পরে কেন পড়তে চাইবো? তন্ময় হাসলো। আমার বাবাকে বাঘ বলা হচ্ছে। অয়ন লজ্জিত গলায় শুধরে নেবার ভঙ্গিতে অস্বীকার করতে উদ্যত হলো। আমি তা মিন করিনি, মানে বলতে চাই। বাগান পেরুতে পেরুতে তন্ময় উপরে তাকাতেই দেখলো অরু দাঁড়িয়ে অর্ধখণ্ডিত চাঁদ দেখছে। বৃষ্টি বন্ধ হতেই আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। শীতল বাতাস ছেড়েছে, চাঁদটা দারুণ সুন্দরভাবে জ্বলছে। হাত ঘড়িতে 12:45। এখনো ঘুমাতে যায়নি। তন্ময় দাঁড়ালো, গলা উঁচিয়ে ডাকলো, তুই দাঁড়িয়ে আছিস কেন? কটা বাজে? অরু হকচকে উঠে হঠাৎ উচ্চ কণ্ঠে স্বরে। নিচু তাকাতে দেখে তন্ময় আর অয়ন দাঁড়িয়ে। অরুকে দেখে অয়ন হেসে হাত উঠায়। অরুও সে হেসে হাত দুলিয়ে শুধায়, কোথায় যাচ্ছেন? আমিও যাব। তন্ময় ভ্রু তুলে ফেলে। ফিরে যেন তোকে না দেখি। ঘুমাতে যা। অয়নকে নিয়ে তন্ময় বেরোয়। রাস্তাঘাট নিস্তব্ধতায় ঘেরা। কুকুর দল হাঁটছে, চেঁচাচ্ছে। ফাঁকা রাস্তায় হাঁটতে হাঁটতে তখনকার বিষয়টা নিয়ে তন্ময় এবারে বলে, আমার বাবা উপরে উপরে শক্তভাবে মুখোশ পড়ে থাকে। সত্যি বলতে সে খুবই সফট হার্টেড, অন্তত ইমোশনাল। তাকে দেখে এসব বোঝাই মুশকিল। তোমার সে পছন্দ করে, বুঝতে দিতে চায় না। শুধুমাত্র তোমার বয়সটা শিয়াবে থেকে কম হতে ইনসিকিউর অনুভব করছেন। ধীরে সুস্থে মিলিয়ে যাবে আমার বিশ্বাস। অয়ন কৃতজ্ঞতা প্রকাশ করার তাগিদে বলে, আমি বুঝতে পেরেছি, আমি আরও সতর্ক হব। যথাসম্ভব চেষ্টা করব আঙ্কেলের ইনসিকিউরিটি দূর করতে। কিছুই করতে হবে না, আমার বোনকে সুখে রাখো, ভালো রেখো। এটা একমাত্র চাও আমাদের। ওকে হাসি খুশি দেখা মানে আমাদের জীবন সার্থক। ও তোমায় ভালোবাসে, জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেছে। ডু নট টেল হার ডাউন, রেসপেক্ট হার, প্রোটেক্ট হার অ্যান্ড লাভ হার প্লিজ। অয়নের কণ্ঠে দৃঢ়তা। আই উইল ভাইয়া, আই উইল। না হলে তো আপনারা আছেন, হাত পা ভেঙে দেবেন। হাত উঠিয়ে চাপড় দেয় অয়নের কাঁধ। অয়নকে ওদের বাড়ির সামনে এগিয়ে দিয়ে আসে। অয়ন ঢুকতেই তন্ময়ও ফিরে আসে। সদর দরজা লাগিয়ে উপরে তাকায়। নিপুণভাবে চেয়ে খেয়াল করে অরু লুকিয়ে আছে। চুলগুলো বাতাসে দুলছে। মেয়েটা একদম কথা শুনে না। শুক্রবার বলতেই ছুটির দিন। শাহজাহান পরিবারের প্রত্যেকটা সদস্য এদিন বাসাতেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। একসাথে সকালের খাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার খাওয়াটা যেন বাধ্যতামূলক। বাগানে বসে চা খেতে খেতে আড্ডায় মশগুল হয়ে পড়াও নিত্য নতুন কোনো বিষয় নয়। সকালের নাস্তায় আজ ছিল পরোটা। পরোটার সঙ্গে রাধা হয়েছে গরুর ভুড়ি ভুনা, আলু ভাজি, ডিম পোচ। নাস্তা খেয়ে কফি হাতে তন্ময় বাগানে এসে বসেছে কেবলই। ক্ষণিকের মধ্যে একে একে মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব, ওহি সাহেবও বাগানে এসে বসেছেন। আকাশের হাতে হানি বোতল। মধু খেতে সে ভালোবাসে, বিশেষ করে সাত সকালে ব্রেকফাস্টের পর খেতে তার দারুণ লাগে। এখনো হানি বোতল নিয়ে বাগানে উপস্থিত হয়েছে। একটি চেয়ার টেনে বসতে বসতে তন্ময়ের উদ্দেশ্যে প্রশ্ন করল, আজকে প্ল্যানিং কি? শুনেছিলাম আজ নাকি অয়নের ফ্যামিলি আসবে। কখন আসবে জানিয়েছে কিছু? তন্ময় নিরুৎসাহিত কণ্ঠে জানালো, সন্ধ্যায় আসবে। আনোয়ার সাহেব বড় ভাইয়ের পানে চেয়ে শুধালো, ভাইয়া বাজার সদাই করতে হবে না, এখনই রওনা দিই নাকি? হ্যাঁ রে তন্ময়, কজন আসবে জানিয়েছে কিছু? জি, অয়নের বাবা মা, বড় চাচা, ছোট মামা মামি, ভাতিজি আর অয়ন, এই কয়জনই আপাতত। মোস্তফা সাহেব ছেলের মুখ পানে চেয়ে বললেন, কি করব? তন্ময় ভেবেচিন্তে জানালো, আচ্ছা, মা সাথে জিজ্ঞাসা করো কি কি রান্নাবান্না করবে, সেই মতো লিস্ট করে দে। আমি আর আকাশকে নিয়ে আসি। ওহি সাহেব উৎসাহিত গলায় বললেন, তোমার যেতে হবে না, আমরাই যাই তিন ভাই। কতদিন বাজার যায় না, ঠিক বললাম তো ভাই? মোস্তফা সাহেব মাথা দোলালেন, কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে বললেন, ছেলের দুইটা আসুক সাথে। তন্ময় আওড়ালো, গোষ্ঠী ধরে বাজার করতে যাবো নাকি পুরো বাজারটা তুলে নিয়ে আসতে? আই এম কনফিউজ। জবেদা বেগম যাবতীয় সরঞ্জামে লিস্ট ধরিয়ে দিলেন। লিস্টে নজর বুলিয়ে সেটি ভাঁজ করে পাঞ্জাবির পকেটে ভরে নিলেন মোস্তফা সাহেব। দু ভাই আর ছেলেদের নিয়ে বেরিয়ে পড়লেন সকালবেলা। অরু অবশ্য সাথে যেতে চাচ্ছিল। তন্ময় চোখ রাঙাতেই দমে গেল। চোখ মুখ আধার করে ফিরে গেছে। তন্ময় ভাবুক হয়ে বলল,
তন্ময় ভাবুক হয়ে পড়ল। চল বাচাল নির্বোধ এই মেয়েটিকে আগাগোড়া জেনেও যেন কিছুই জানা হলো না। নিখুঁত দৃষ্টিতে প্রগাঢ় হৃদয় ব্যবহার করে কতটুকু বুঝেছে, কতটুকু জানতে পেরেছে, এর পরিপূর্ণ উত্তর তন্ময়ের অজানা। তবে ওর অজানা সব যে সে জানতে চায়। অন্যায় কি? অন্যায় হলেও বাকি ছোটখাটো দেহের এই মেয়েটিকে পা থেকে মাথা অবধি মুখস্থ করতে চাওয়া ম্যান্ডেটরি। ওর এমন কিছু থাকতে পারবে না যা সে জানে না, বুঝে না। গতকাল থেকে কালো কালো মেঘে ঢাকা আকাশটা এই বেলাতে পরিষ্কার হয়ে এসেছে। রক্তিম সূর্যটি আকাশের পূর্ব দিক বসে আছে। সূর্য রশ্মি শহর জুড়ে ভ্যাপসা গরমে সৃষ্টি করছে। বৃষ্টির পরপর এমন তপ্ততা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে যেন। এই গরমে ঘেমে নিয়ে একাকার হয়েছে তন্ময়। ঘামে পিঠ ভিজে টি শার্ট শরীরের সঙ্গে লেপ্টে আছে। কপাল বেয়ে ঘাম গালের পাশ গলিয়ে টপটপ করে ঝরছে। মনে হচ্ছে গোসল সেরে বেরিয়েছে কেবলই। মুখটা রক্তিমের চূড়ান্ত, হাতে বাজারের ব্যাগ, ব্যাগ ভর্তি কাঁচা বাজার। ওজনওয়ালা ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে কেনাকাটা চলছে। মোস্তফা সাহেব আর চোখে একটিবার ছেলের এই দুর্দশা দেখলেন। দেখেই উৎসুক হয়ে পড়লেন। আনচান মনে মুহূর্তে এগুলেন ছেলের সামনে। ব্যাগ ভর্তি বাজারটা নিজ হাতে নেওয়ার সামান্য চেষ্টা করলেন তন্ময়। আকস্মিক ডান ভ্রু উঁচিয়ে চাইল। মোস্তফা সাহেব স্বাভাবিক এবং সাবলীল গলায় বললেন, আমি নি দে ব্যাগটা। আনোয়ার সাহেব বড় ভাইকে টপকে তন্ময়ের সম্মুখে চলে এলেন। উদ্যত হলেন তন্ময়ের হাত থেকে ব্যাগটা নেবার জন্য। সে থাকতে বড় ভাইয়া বাজারের ব্যাগ টানবেন? অসম্ভব। আমি নিচ্ছি ভাইয়া, দে তন্ময় ব্যাগটা আমি ওই সাহেব বড় বড় চোখে এই দৃশ্য দেখে তখনই নিজেও তরতরিয়ে এগুলেন। চোখের সামনে বড় দুটো ভাই বাজারের ব্যাগ টানবেন আর সে ফাঁকা হাতে হাঁটবে? এও সম্ভব? বাম হাতটা কায়দা করে বাড়িয়ে উৎসুক কণ্ঠে বললেন, তন্ময় তুই আমায় দে ব্যাগটা, ক্লান্ত হয়ে গেছিস, দে দে। আকাশের কপালে 4-5টা তিক্ত ভাঁজ পড়ল। বিরক্ত চোখে দেখলো নিজ পিতা সহ চাচাদের কার্যকলাপ। তার হাতেও তো বড়সড় একটা ব্যাগ রয়েছে, ব্যাগ ভর্তি এটাতেও বাজার। সেও ঘেমে নিয়ে একাকার হয়ে আছে। কই তাকে তো এত আদিক্ষেতা করা হচ্ছে না। কালো মেঘে ঢাকা মুখটায় যেন অমাবস্যা নামলো, চাপা স্বরে ভেঙালো। একেবারে কলকাতার সিরিয়াল। এই অসহ্যকর গরমে তন্ময় বিরক্ত বটে, বিরক্তিতে মুখ বন্ধ। সে ব্যাগটা ডান হাতে শক্ত করে ধরে এগুতে শুরু করলো। কোনো প্রকার কথা বাড়ালো না। গরমে ত্যক্ত বিরক্ত সে সবাইকে পেছনে ফেলে রেখে এগুচ্ছে। মোস্তফা সাহেব দু ভাইকে কড়াকড়ি দৃষ্টি দিয়ে একটিবার পরখ করে নিলেন। নিজেও ছেলের পেছন পেছন চললেন। সামনে কুদ্দুস কষায়ের দোকানটা। দুপুরের আগ দিয়ে দেশীয় তরতাজা গরু জবাই করা হয় সরাসরি। ওখান থেকে 5 কেজি গরুর গোস্ত নেওয়া হবে আজকের জন্য। তাহলেই বাজার প্রায় শেষ প্রান্তে। লিস্টের সবকিছু ইতিমধ্যে নেওয়া শেষ। তন্ময় হাত বাড়িয়ে রিক্সা দাঁড় করালো একটা। চোখের ইশারায় আকাশকে বাজারের ব্যাগটা রাখতে দেখিয়ে নিজের হাতেরটাও রাখলো। মোস্তফা সাহেব দুই ভাই নিয়ে কুদ্দুসের দোকানের দিকে রওনা দিয়েছেন। অদূর হতেই কুদ্দুস বসা থেকে উঠে দাঁড়িয়েছে। শ্যামবর্ণের হ্যাংলা পাতলা মাঝবয়সী ভদ্রলোক। চোখ মুখ জুড়ে অমায়িকতা। ঠোঁটে দীর্ঘ হাসি লেপটে সালাম জানালো চেনা পরিচিত কণ্ঠে। মোস্তফা সাহেব হেসে শুধালেন, তোর তাজা গরুর গোস্ত লাগবে 5 কেজি। গরু জবাই দেওয়া হয়েছে? লাল রক্ত এখনো কুদ্দুসের হাতে। সে রক্তিম হাত দুটো তুলে দেখিয়ে বিনয়ী হাসলো। এখনো হাত জোড়া মাইখা আছে লাল রক্তে। আধা ঘন্টাও হয় নাই গরু কাটছি। দাও তাহলে 5 কেজি। তন্ময় রিক্সা গুছিয়ে এগিয়ে এলো। ঝরঝরে গলায় বলল, তুমি শাশুদের নিয়ে উঠে চলে যাও, গোস্ত নিয়ে আমি ফিরছি। মোস্তফা সাহেব সহমত পোষণ করলেন না। তিনি চোখ মুখ কুচকে বিরস মুখে বললেন, এখন থেকে এখানে রিক্সা করে যাব। ওই সাহেব নিজ ছেলেকে পিঠ ঠেলে রিক্সার দিকে এগিয়ে দিয়ে বললেন, আকাশ দেবে বাজারে নিয়ে। আকাশ তো এক পায়ে রাজি। সেই তুখোর গরমে আর হাঁটতে পারবে না। হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে গেছে। তার পক্ষে আর সম্ভব নয় এই বাজারে থাকা। সে চটজলদি উঠে বসলো রিক্সায়। এদিক ওদিক না ফিরে রিক্সাওয়ালাকে বলল, চাচা চলুন চট জলদি চলুন। টাকা পরিশোধ করে গোস্তর ব্যাগটা হাত বাড়িয়ে নিল তন্ময়। বাপ চাচাদের পায়ের গতির সাথে তাল মিলিয়ে হেঁটে চলল বাড়ির পথে। ফিরবার পথে চেনা পরিচিত অনেকের সাথেই দেখা হলো। মিনিট খানেক থেমে থেমে ভদ্রতা সূচক কথাও হলো। মোস্তফা সাহেব এখানে সেখানে একে ওকে দেখে থামছেন, 2-4টা কথা বলছেন ভদ্রসভ্য ভঙ্গিতে। তন্ময় সহ তার দুই চাচা তখন মোস্তফা সাহেবের পেছনে দাঁড়িয়ে। রোদের তাপমাত্রা তখন তীক্ষ্ণ। তন্ময় ঘরমাক্ত বাবার মুখ দেখে দীর্ঘশ্বাস ফেলল। বেরোনোর সময় বারংবার বলেছিল ছাতাটা নিতে। কে শোনে কার কথা? গরুর গোস্ত নিয়ে পৌঁছাতে পৌঁছাতে দুপুর মাত্রই জোহরের আজান পড়েছে। সদর দরজার কাছে পৌঁছে মোস্তফা সাহেব ছেলের হাত থেকে গোস্তগুলো নিয়ে তাড়া দিলেন। রুমে গিয়ে গোসল করে নেয়। জাবেদা বেগম ট্রে করে কয়েক গ্লাস লেবু শরবত নিয়ে আসেন। তন্ময় এক গ্লাস তুলে গিলে নেয় চটপট। বাবার কথা মতন ঘামে ভেজা শরীর নিয়ে সিঁড়ি বেয়ে ছুটেও পড়ে। অরুর রুমের দরজাটা খোলা। বিছানায় শুয়ে গুনগুনিয়ে ডায়েরি লিখছে। এই ডায়েরিটা পূর্বেও দেখেছে তন্ময়। কি এত লিখিয়েতে? একবার তার হাতের কাছে এসেও পৌঁছেছিল ডায়েরিটা। ভদ্রতার খাতিরে তখন পড়েনি সে।
ভেবেছিল মেয়ে মানুষের ডায়েরি প্রাইভেট কিছু হতে পারে, তার পড়া ঠিক হবে না। তবে এখন তো অরু তার স্ত্রী, পড়া যেতেই পারে। অবশ্যই সে নিজ উদ্যোগে যাবে না চুরি করে পড়তে, তার হাতের কাছে স্বেচ্ছায় এসে যদি ধরা পড়ে তাহলেই পড়বে। এভাবে অরুটা তার একদমই বোকাশোকা সুপার ম্যাসি মেয়ে মানুষ, কখন কোথায় কি রাখে ওর মনেই থাকে না। এই ডায়েরি পড়ার সুযোগ নিজেই করে দেবে শীঘ্রই। অতিথি আপ্যায়নের জন্য শাহজাহান বাড়ির সকলে তৈরি। অয়নরা ঠিকঠাক বলা সময় মতো নিয়ে এসে পৌঁছেছে মাগরিবের পরপরই। মোট 8 জন। তারা মোস্তফা সাহেব সঙ্গে ছেলে ভাইদের নিয়ে দরজা পর্যন্ত এগিয়েছেন অতিথি আপ্যায়নের জন্য। অয়নের বাবার সাথে পূর্ব পরিচিত ছিল মোস্তফা সাহেবের, সখ্যতা না হলেও চেনা জানা ছিল। সেই সূত্র ধরে তাদের কথাবার্তার রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল। লিভিং রুমে বসেই গল্পগুজব এগোতে শুরু করলো সাবলীল ভঙ্গিতে। পুরুষদের গল্পের মধ্যে আর থাকলেন না অয়নের মা আর মামি, দুজনাই উঠে চলে গেলেন রান্নাঘরের দিকটায়। সেখানে হুলুস্থুল কাণ্ড। জবেদা বেগম, মুফতি বেগম এবং সুমিতা বেগম তখন ব্যস্ততার শিখরে। আচমকা তাদের আগমনে জবেদা বেগমের ব্যস্ত হাত দুটো মিনিটের জন্য থামলো। মহিলাদের মধ্যে আলাপের কারণ বা যুক্তির দরকার পড়ে আদতেও মনে হয় না। এই যে মুহূর্তে পারিবারিক আলোচনায় তারা ব্যস্ত। আলাপে আলাপে অয়নের মা এগুতে চাচ্ছিলেন কাজকর্মে সাহায্যের হাত বাড়ানোর জন্য। মুফতি বেগম হেসে জানান, কাজকর্ম সব শেষ, এই নাস্তা পানিগুলো লিভিং রুমে নিলেই হবে। ডিনারের প্রিপারেশনও শেষ। তন্ময় আর আকাশ এলো ট্রে ভর্তি নাস্তা পানি নিতে। ট্রে দুটো টেবিলের উপর রাখতেই জবেদা বেগম তন্ময়কে নিচু স্বরে ডাকলেন। তন্ময় কাছাকাছি আসতেই তিনি বলেন, একটা মেয়ে হাতের কাছে নেই, সবগুলো ওপরে গিয়ে বলিস সাবিয়াকে একটি শাড়ি পরে তৈরি করতে। দীপ্ত আকবরী এক ঝাঁক কোকড়া চুলের মাথা দুলিয়ে বলল, বড় মা আমি যাচ্ছি, ইউ জাস্ট ওয়েট। জবেদা বেগম মাথা দুলালেও তন্ময় দোলালো না। সে ভ্রু তুলে কিঞ্চিত ভেবেচিন্তে নিজেই পা বাড়ালো। দীপ্ত ছুটল তার পিছু। সিঁড়ি শেষে পূর্ব দিকে মাথাতেই দেখা গেল অরুকে উকিঝুঁকি দিচ্ছিল। শুধু একাও নয়, রুবিও সাথে। তন্ময়কে দেখেই দুটো ছুটে পালালো সাবিহার রুমে। তন্ময় পিছু নিল। রুমে ঢোকার পূর্বে দরজায় দুটো টোকা মারল। সাবিহা এক কোণেতে লাজুক ভঙ্গিতে বসেছিল। তন্ময়কে দেখেই তড়িঘড়ি করে দাঁড়ালো। অরু পাশেই মিটিমিটি হাসছে। ওর এত হাসার কারণ কি? উকিঝুঁকিরও তো কারণ দেখছে না সে। তন্ময় ভেতরে সে ভ্রুদয় কুচকে ফেলল। এত হাসছিস যে? অরু মুখে হাত চেপে ফিক করে হেসে ফেলল। হাসার তাগিদে ঠিকঠাক বলতেও পারছিল না। এলোমেলো কণ্ঠে জানালো, সাবিহা আপু লজ্জায় লাল হয়ে আছে দেখুন। কিছুক্ষণ পরপর সিঁড়ির মাথাতে গিয়ে অয়ন ভাইয়াকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। একটু সাবিহা এক ছুটে অরুর মুখ চেপে ধরল। লজ্জায় তার মাথা কাটা গেল বড় ভাইয়ের সামনে। তন্ময় কাশলো ছোট করে, যেতে উদ্যত হয়ে বলে গেল, শাড়ি পরে রেডি হ, ডাকলে নি সিনেমায় আসিস। অরু মুখ সাবিহার থেকে ছাড়িয়ে তন্ময়ের পিছু পিছু বেরোলো। তন্ময় ওকে টের পেয়ে পদচারণা থামালো। পিছু ফিরে চাইতেই অরু বোকার মতো হেসে শুধালো, আজ কয় তারিখ বলুন তো তন্ময় ভাই? তন্ময় ভ্রু তুলল। ক্যালেন্ডার নেই ঘরে? অরু পিটপিট করে চাইলো, হতাশ হলো বড়। আচ্ছা কিছুই না। অরু মাথাটা নত করে ভাবুক মুখায়ভাব ধরে সাবিহার রুমে ফিরে গেল। ও যেতেই তন্ময় মৃদু হাসলো। ঘুরিয়ে ফিরিয়ে বোঝাতে চাচ্ছিল সামনে ওর জন্মদিন। তন্ময়ের মনে আছে কিনা? অবশ্যই মনে আছে। প্রিয়তমার জন্মদিন মনে না থেকে কোথায় যাবে? ওর জন্মদিন উপলক্ষে এবার একটা ট্যুর দিলে মন্দ হয় না। অরুও খুব ঘুরতে চায়। সিলেটে যাবে বলে তার বন্ধু বান্ধব তাকে পাগল করে ফেলেছে। অরুকে সঙ্গে নেবার জন্য হাজারো রিকোয়েস্ট। তন্ময় ভাবছে রাজি হবে। একটা বার্থডে সারপ্রাইজও না হয় দেওয়া যাবে তখন। তবে তার ভয় তো এক জায়গায়, যা সে কাউকেই বোঝাতে পারবে না। বুঝিয়ে ওঠা সম্ভব হয় না। সাবিহা অয়নের বিয়েটা প্রায় পাকাপাকি হলো। ডেট ফিক্সড করাটা বাকি রইল। ডেট ফিক্সড করতে অন্য একদিন বসবেন। কথাবার্তা শেষে সাবিহাকে দেখে শুনে ওর গলায় নেকলেস পরিয়ে দিলেন অয়নের মা। রাতের খাবার খেয়ে বেরিয়ে পড়লেন তারা। অয়ন এক মুহূর্ত থামলো। মাথায় শাড়ির আঁচলটা না সাবিহাকে পর্যবেক্ষণ করে দেখলো খানিকক্ষণ। মোস্তফা সাহেবের কড়া চোখের সামনে বেশিক্ষণ দেখা সম্ভব হলো না। মাথা নত করে লজ্জিত ভঙ্গিতে বেরিয়ে যেতে হয়েছে বাধ্য ছেলের মতন। তন্ময় তাদের এগিয়ে দিয়ে ফিরে এসেছে। অরু লিভিং রুমে সোফাতে বসেছিল। এই যাত্রায় আধা শোয়া হয়ে আপেল খাচ্ছে। সুন্দর কাজ করে একটা কামিজ পরে আছে। চুলে বিনুনি গেঁথে কাঁধে ফেলে রেখেছে। তন্ময়কে দেখে আগ্রহী গলায় প্রশ্ন করলো, বিয়ের তারিখে ডিসাইড করা হয়েছে? দীপ্ত জ্ঞানী বয়স্ক লোকের হাবভাবে জবাবে বলল, তাড়াহুড়োতে নয়, বরঞ্চ ধীরে সুস্থে এগোতে হবে। আগামী মাসে আগে বিয়ের ডেট পড়বে, বা হতে পারে এরও পরের মাসে। অরু চোখ তুলে চাইলো। তন্ময় যেন ওই দৃষ্টি পড়তে পারে। বুঝে ফেললো দৃষ্টিতে কি লেখা। দীপ্তর কথা সত্য জাহির করতেই বলল,
বিয়ে দেরি আছে। অরু হতাশাজনক দীর্ঘশ্বাস ফেললো, আওড়ালো, ভেবেছিলাম বিয়ে খেতে পারবো এই বুঝি। জবেদা বেগম হেসে বলেন, তা তো পারবি, এখন না হলেও পরে। নিজের বিয়ে তো খাওয়া বাকি নাকি? অরুর মুখ থেকে আপেলটা পড়ে গেল ফ্লোরে। তন্ময়ও খানিক স্তব্ধ হলো, বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।